শুরু করব। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, অনেকে অনলাইনে সালাম দিছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা রাখি আপনারাও ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট করবেন। যারা অনলাইনে সংযুক্ত আছেন, আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? প্লিজ কমেন্ট করবেন। আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? প্লিজ একটু কমেন্ট করবেন। জি স্যার, শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো খেয়াল করে দেখেন, আমাদের আজকের লেকচারের যে টপিক সেখানে রাজধানী আছে, মুদ্রা আছে, এরপরে আমরা জানি সেখানে পুরস্কার আছে এবং বিভিন্ন যুদ্ধ, এই সকল বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটা। তো আপনাদের চাকরির পরীক্ষার জন্য যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা প্রথমে আগায় রাখছি। খেয়াল করে দেখেন, তো আমরা প্রথম আপনাদের আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা এখানে যুদ্ধ পড়াবো। তারপরে বিভিন্ন দেশের রাজধানী যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখাই দিব, পাশাপাশি মুদ্রা দেখায় দিব এবং আরো যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো আমরা আলোচনা করব। তো আমরা আমাদের আলোচনার যে মেইন টপিক সেই টপিকে আমরা চলে যাই। খেয়াল করেন, সেটা প্রথমে আমরা যে যুদ্ধটা পড়বো সেই যুদ্ধের নাম ক্রুসেড বা ধর্মযুদ্ধ। এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। খেয়াল করেন, পিডিএফ করে দিয়ে দিবে। অতএব আপনারা জাস্ট এখানে ক্লাসটা বোঝার ট্রাই করেন। এখানে আমরা বোঝাই দিচ্ছি, এগুলো বোঝেন আর স্লাইডটা আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিবে। অতএব লেখার দরকার নাই, ঠিক আছে? তো খেয়াল করেন, আমরা প্রথম যে যুদ্ধটা পড়বো সেটা ক্রুসেড বা ধর্মযুদ্ধ। খেয়াল করেন, দুইটা ধর্মের মাঝে যুদ্ধ বিধায় এই যুদ্ধকে বলা ধর্মযুদ্ধ। এই যুদ্ধের একটা পক্ষ খ্রিস্টান এবং আমরা জানি খ্রিস্টানরা একটা চিহ্ন বহন করে যেটাকে বলা হয় ক্রুশ চিহ্ন। এই ক্রুশ রক্ষার্থে যে যুদ্ধ করা সেই যুদ্ধকে বলা ক্রুসেড। আর যেহেতু খ্রিস্টান এবং মুসলিম দুইটা ধর্মের মাঝে বিধায় এই যুদ্ধকে বলা ধর্মযুদ্ধ। তো খেয়াল করেন, সেই ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু 1095 থেকে 1291 সাল পর্যন্ত। সেই যুদ্ধের একদিকে খ্রিস্টান, অন্যদিকে মুসলিমরা। মূলত যুদ্ধটা যে ভূমিকে কেন্দ্র করে, সেই ভূমির নাম জেরুজালেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি জেরুজালেম ভূমিকে কেন্দ্র করে মূলত এই ক্রুসেড বা ধর্মযুদ্ধ আর সেই জেরুজালেমকে বলা হয় তিন ধর্মের পবিত্র ভূমি। কয় ধর্মের? তিন ধর্মের পবিত্র ভূমি। সেই তিনটা ধর্ম, প্রথম ইসলাম ধর্ম, দুই ইহুদি ধর্ম, তিন খ্রিস্টান ধর্ম। এই তিন ধর্মের পবিত্র ভূমি কেন বলা সেটাও আমরা দেখে নেই। আমরা জানি ইসলাম ধর্মের সবচাইতে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বা মর্যাদাপূর্ণ জায়গা মসজিদ। আর পৃথিবীতে যত মসজিদ আছে এর মধ্যে তিনটা মসজিদ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 1 বাইতুল্লাহ, যেটাকে বলা মসজিদুল হারাম। সেকেন্ড যার নাম মসজিদে নববী। আর থার্ড আল আকসা মসজিদ, যার আরেকটা নাম বাইতুল মুকাদ্দাস। তো এই বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত। এজন্য আমাদের কাছে জেরুজালেম পবিত্র ভূমি। এবং আমরা জানি মুসলমানদের প্রথমে যে কেবলা ছিল, এই যে বাইতুল্লাহ কেবলা, তার আগে কেবলা ছিল আল আকসা মসজিদ, মানে বাইতুল মুকাদ্দাস। এ সকল কারণে আমাদের কাছে বাইতুল মুকাদ্দাস মসজিদটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই মসজিদটা কোথায় অবস্থিত? জেরুজালেম ভূমিতে অবস্থিত। এজন্য আমাদের কাছে জেরুজালেম পবিত্র ভূমি। তাহলে মুসলমানদের কাছে পবিত্র ভূমি কেন সেটা আমরা দেখলাম। এবার আসেন, ইহুদিদের কাছে কেন পবিত্র ভূমি জেরুজালেম? সেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে জায়গায় প্রার্থনা করি তার নাম আমরা বললাম কি? মসজিদ। আর ইহুদিরা যে জায়গায় প্রার্থনা করে সেটাকে বলা হয় টেম্পল। এই ইহুদিদের যত টেম্পল আছে এর মধ্যে সেন্ট্রাল কেন্দ্রীয় টেম্পলের নাম মাউন্ট টেম্পল, যেটাকে বলা হয় ঈশ্বরের ঘর। সেই ঈশ্বরের ঘর বা মাউন্ট টেম্পল কোথায় অবস্থিত? জেরুজালেমে। এজন্য এই ইহুদিদের পবিত্র ভূমি জেরুজালেম। এবার দেখেন, এই মাউন্ট টেম্পলকে কেন্দ্র করে চারিদিকে একটা নিরাপত্তা বেষ্টনী দেয়াল নির্মাণ করা আছে। এই দেয়ালকে বলা হয় ওয়েলিং অল বা ওয়েস্টার্ন অল।
তাহলে ওয়েলিং অল বা ওয়েস্টার্ন অল সেটাও কোথায় অবস্থিত? জেরুজালেমে অবস্থিত। এবার দেখেন আমাদের বাংলাদেশে যারা হিন্দু ধর্মের আছেন বা সনাতন ধর্মের, তাদের একটা তীর্থস্থান আছে বাংলাদেশে, যার নাম হচ্ছে কোনটা বলতে পারবেন? হিন্দু ধর্মের তীর্থস্থান বাংলাদেশে কোন জায়গা? চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। সেম ভাবে ইহুদিদের তীর্থস্থানের নাম হচ্ছে অলিভ পর্বত, আর সেই অলিভ পর্বত কোথায় অবস্থিত? জেরুজালেমে। এই যে জেরুজালেমে ইহুদিদের দেখেন কয়েকটা পবিত্র জায়গা, মাউন্ট টেম্পল, ওয়েলিং অল আর হচ্ছে অলিভ পর্বত। এই তিনটা কারণে ইহুদিদের পবিত্র ভূমি হচ্ছে কোনটা? জেরুজালেম। বাকি থাকলো খ্রিস্টান ধর্ম। আমরা জানি খ্রিস্টানদের প্রধান যে নবী তারা বলে যিশু খ্রিস্ট, আমরা বলি হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। সেই ঈসা ইবনে মারিয়ামের স্মৃতি বিজড়িত জায়গা হচ্ছে জেরুজালেম। এ কারণে খ্রিস্টানদের পবিত্র ভূমি হচ্ছে কোনটা? জেরুজালেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা ধর্মের পবিত্র ভূমি কেন জেরুজালেম বলা হচ্ছে। তাহলে এখন আমরা বলতে পারি আল আকসা মসজিদ, মাউন্ট টেম্পল, ওয়েলিং অল, অলিভ পর্বত এগুলো কোথায় অবস্থিত? জেরুজালেমে অবস্থিত। জেরুজালেমে অবস্থিত। এবার আসেন, এই যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ, সেই ধর্মযুদ্ধ বা ক্রুসেড খেয়াল করে দেখেন দুইটা সাম্রাজ্যের মধ্যে হচ্ছে। একটা হচ্ছে ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্য, ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্য, আর মুসলমানদের সাম্রাজ্যের নাম হচ্ছে মধ্যপ্রাচ্যের সেলজুক সাম্রাজ্য। এই মধ্যপ্রাচ্যের সেলজুক সাম্রাজ্যের নেতা বা সেনাপতি ছিল হচ্ছে সালাউদ্দিন আল আইয়ুবী, আর ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্যের নেতা কে ছিল বা সেনাপতি কে ছিল? গডফ্রে। এদের নেতৃত্বে মূলত যুদ্ধটা হয়েছে। এখন আমরা একটু হিস্ট্রিটা দেখি, পুরো যুদ্ধটা একটু কাহিনীটা শোনেন। আমরা দেখতে পেলাম যে এই জেরুজালেম ভূমি এটা প্রথমে মুসলমানদের অধীনে ছিল না, ইহুদিদের অধীনে ছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম জেরুজালেম ভূমিটা দখল করে এখানে ইসলামের পতাকা তিনি হচ্ছে কি করলেন? উড্ডীন করলেন। এবং তিনি বললেন জেরুজালেম এটা মুসলমানদের অধীনে থাকবে, তবে তিনটা ধর্মের মানুষ এখানে প্রার্থনা করতে পারবে, কোনো সমস্যা নাই। এরপরে আমরা দেখতে পেলাম ইসলামের অন্যান্য খলিফারা জেরুজালেম ভূমিটা শাসন করলো। সর্বশেষ মুসলমানদের যে সাম্রাজ্য জেরুজালেম ভূমি শাসন করতেছিল তার নাম হচ্ছে মধ্যপ্রাচ্যের সেলজুক সাম্রাজ্য। এই সেলজুক সাম্রাজ্যের সুলতানরা আমরা দেখতে পাই, মধ্যপ্রাচ্যের এই সেলজুক সাম্রাজ্যের সুলতানরা তারা হচ্ছে মক্কা, মদিনা, জেরুজালেম শাসন করা শুরু করলো। কিন্তু এই সেলজুক সাম্রাজ্যের শাসন ব্যবস্থা 1000 সাল পরবর্তী সময়ে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। এই দুর্বলতার সুযোগেই আমরা দেখতে পেলাম যে ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্যের খ্রিস্টানরা গডফ্রের নেতৃত্বে তারা কোথায় আক্রমণ করলো? জেরুজালেম ভূমিতে আক্রমণ করলো। ফলে আমরা দেখতে পেলাম এই জেরুজালেম ভূমিকে কেন্দ্র করে একদিকে ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্যের খ্রিস্টানরা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সেলজুক সাম্রাজ্যের মুসলিমরা, দুই ধর্মের মানুষের মাঝে কি শুরু হয়ে গেল? যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের প্রাথমিক পর্যায়গুলোতে আমরা দেখতে পাচ্ছি এই যে ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্যের যে সেনাপতি গডফ্রে তার নেতৃত্বে খ্রিস্টানরা জয়লাভ করতে থাকে, মুসলমানরা পরাজিত হচ্ছে। পরবর্তীতে 1200 সাল পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের একজন বিখ্যাত বীর বা নেতা যার নাম হচ্ছে সালাউদ্দিন আল আইয়ুবী, তার নেতৃত্বে মুসলিমরা সংঘবদ্ধ হতে থাকে এবং সংঘবদ্ধ হয়ে যুদ্ধ পরিচালনা করতে থাকে। আমরা দেখলাম ফাইনালি সেই যুদ্ধে 1291 সালে সেই যুদ্ধে জয়লাভ করলো কারা? মুসলিমরা। তাহলে আমরা ক্রুসেড বা ধর্মযুদ্ধের কাহিনীটা দেখলাম। এই ক্রুসেড বা ধর্মযুদ্ধ 1095 শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কত? 1291 সালে। দেখেন ইতিহাসে আপনারা যত যুদ্ধ পড়ছেন দেখবেন যে সকল যুদ্ধ মোটামুটি 5, 10, 30 বছরের মধ্যে শেষ হচ্ছে। একটা যুদ্ধ হয়েছে যার নাম হচ্ছে শতবর্ষব্যাপী যুদ্ধ, যেটা হচ্ছে 100 বছরের মতন হয়েছে। তো খেয়াল করে দেখেন আপনারা ইতিহাসে এত দীর্ঘমেয়াদী কোন যুদ্ধ দেখছেন? প্রায় 200 বছর আছে? নাই। তাহলে আমরা বলতে পারি ইতিহাসের সবচাইতে দীর্ঘমেয়াদী যুদ্ধ, দীর্ঘ স্থায়ী যুদ্ধ কোনটা? ক্রুসেড বা ধর্মযুদ্ধ। এখন কোশ্চেন হতে পারে তাহলে ইতিহাসের সবচেয়ে ধ্বংসযোগ্য যুদ্ধ কোনটি? ধর্মযুদ্ধ। খেয়াল করেন এই যুদ্ধটা হচ্ছে জাস্ট জেরুজালেম ভূমিতে, ছোট্ট একটা ভূমিতে, সেখানে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ হচ্ছে, মানুষ মারা গেছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ। কিন্তু খেয়াল করে দেখেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে আমরা দেখলাম গণহারে এক দেশ আর এক দেশে বোমা হামলা করতেছে, কত মানুষ মরে পড়ে আছে তার কোনো ইয়াত্তা নাই। এবং দেখেন জাপানের যে হিরোশিমাতে পারমাণবিক বোমা হামলা হয়েছে,
সেখানে একদিনে মানুষ মারা গেছে 1,76,000, আর নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় মারা গেছে 1,12,000। তাহলে অন্যান্য দিন তো আছেই। তাহলে আমরা দেখতে পেলাম ইতিহাসের সবচাইতে ধ্বংসযোগ্য বা নিষ্ঠুরতম যুদ্ধ হচ্ছে কোনটা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর যদি বলে দীর্ঘস্থায়ী যুদ্ধ তাহলে কোনটা হবে? ধর্মযুদ্ধ। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে এই যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ দেখলাম। দেখেন এগুলো সব আপনাদের স্লাইডে লেখা আছে। এরপর আসেন পরবর্তী যে যুদ্ধ আমরা পড়বো তার নাম হচ্ছে ট্রাফালগার যুদ্ধ। খেয়াল করেন, ট্রাফালগার যুদ্ধ। ট্রাফালগার হচ্ছে একটা অন্তরীপের নাম। কিসের নাম? অন্তরীপ। অন্তরীপের ইংরেজি হচ্ছে কেপ। কেপ মানে হচ্ছে অন্তরীপ। এই অন্তরীপ বা কেপ বলা হচ্ছে একটা ভূখণ্ড, এর সরু অংশ যদি সাগর বা মহাসাগরের মধ্যে প্রবেশ করে ধীরে ধীরে সেটা বিস্তৃত আকার ধারণ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? কেপ বা অন্তরীপ। তো খেয়াল করে দেখেন এইরকম একটা অন্তরীপ যার নাম হচ্ছে ট্রাফালগার অন্তরীপ, যেটা কোথায় অবস্থিত? স্পেনে অবস্থিত। এবার একটু বোঝার ট্রাই করেন, বাংলাদেশে 64টা জেলা আছে না? এর মধ্যে কোন জেলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভাবে? চট্টগ্রাম। কেন চট্টগ্রাম? সমুদ্র বন্দর প্লাস, কারণ সেখানে সমুদ্র আছে, সমুদ্রকে ঘিরে সেখানে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম, মাছ ধরতেছেন আপনারা, পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে, আবার সমুদ্র বন্দর নির্মাণ করছেন যাতে করে আমদানি রপ্তানি হচ্ছে। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। তাহলে খেয়াল করে দেখেন তো কেপ, এই যে অন্তরীপ গুলো কি অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হবে? এই জন্য আমরা দেখতে পেলাম যে একটা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কি এই অন্তরীপ গুলা। এবার দেখেন আপনাদের এলাকায় যে জায়গা থেকে সবচেয়ে বেশি ইনকাম হয় ওই জায়গার উপরে কাদের নজর পড়ে? যারা প্রভাবশালী নেতা, তারা চায় ওই এলাকা কি করতে? দখল করতে। বুঝতে পারছেন কিনা? সেম ভাবে এই সময় ইউরোপের সবচাইতে প্রভাবশালী শক্তিশালী রাষ্ট্র ছিল যুক্তরাজ্য। এই জন্য যুক্তরাজ্যের নজর পড়লো কোথায়? এই ট্রাফালগার অন্তরীপে। কিন্তু ট্রাফালগার অন্তরীপ কোথায় অবস্থিত? স্পেনে। কিন্তু নজর পড়ছে কার? যুক্তরাজ্যের। এই যুক্তরাজ্য 1805 সালে এই ট্রাফালগার অন্তরীপ দখলের জন্য কি করে? আক্রমণ করে। ফলে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্যের সাথে কার যুদ্ধ শুরু হয়ে গেল? স্পেনের যুদ্ধ শুরু হয়ে গেল। কোন অঞ্চলকে কেন্দ্র করে? ট্রাফালগারকে কেন্দ্র করে। এই জন্য যুদ্ধের নাম কি? ট্রাফালগার যুদ্ধ। এবার একটা জিনিস আসেন, খেয়াল করেন, একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পৃথিবীর প্রতিটা অঞ্চলের আঞ্চলিক রাজনীতি অবশ্যই নির্ধারিত হবে ওই অঞ্চলের প্রধান দুইটা শত্রু রাষ্ট্রের মাঝে দ্বন্দ্বকে কেন্দ্র করে। যেটা আমরা প্র্যাকটিক্যালি বলি, দেখেন আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতি নির্ধারিত হয় ভারত আর পাকিস্তানের মাঝে দ্বন্দ্বকে কেন্দ্র করে। আমাদের এশিয়ার রাজনীতি নির্ধারিত হয় চীন আর ভারতের মাঝে দ্বন্দ্বকে কেন্দ্র করে, কারণ এই দুইটা সবচেয়ে বেশি শক্তিশালী দেশ। আর এই সময় ইউরোপের রাজনীতি নির্ধারিত হতো যুক্তরাজ্য এবং ফ্রান্সের মাঝে দ্বন্দ্বকে কেন্দ্র করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য এবং ফ্রান্স কি দুইটা শত্রু দেশ। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে খেয়াল করে দেখেন তো, যুক্তরাজ্য যখন স্পেনে আক্রমণ করছে তাহলে আমরা বলতে পারি স্পেনের শত্রু দেশ কোনটা? যুক্তরাজ্য। আর যুক্তরাজ্যের শত্রুকে? তাহলে শত্রু কি হবে? বন্ধু হবে। এই জন্য ফ্রান্স কাকে সহযোগিতা করতেছে? স্পেনকে সহযোগিতা করতেছে। এই যে শত্রু বন্ধু হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? পিং পং ডিপ্লোম্যাসি। যে পিং পং ডিপ্লোম্যাসির মূল কথা কি হবে? শত্রু কি হবে? বন্ধু হবে। দেখেন আপনারা বাংলাদেশ পাঠে মুখস্থ করেন যে মুক্তিযুদ্ধের সময় কোন দেশ আমাদের সহযোগিতা করছিল, কোন দেশ বিরোধিতা করছিল, মুখস্থ করেন না? আমরা মুখস্থ করব না, আমরা এই ডিপ্লোম্যাসিটা কাজে লাগাবো, অ্যান্সার পেয়ে যাবো। আসেন দেখেন কিভাবে। বাংলাদেশের শত্রু 71-এ কে ছিল? পাকিস্তান। পাকিস্তানের শত্রু কে ছিল? ইন্ডিয়া। তাহলে শত্রু কি হবে? বন্ধু হবে। ইন্ডিয়া কার বন্ধু হবে? বাংলাদেশ বলে পাকিস্তান কার হবে? শত্রু বন্ধু হবে। কার বন্ধু হবে? বাংলাদেশের বন্ধু হচ্ছে ইন্ডিয়া। দেখেন তো 71-এ আপনাদেরকে সহযোগিতা করছিল। এবার আসেন, সেটা পরে আসবো। এবার আসেন পাকিস্তানের শত্রু কোন দেশ? ইন্ডিয়া। আর ইন্ডিয়ার আরেকটা শত্রু হচ্ছে চায়না। তাহলে শত্রু কি হবে? বন্ধু হবে। চায়না কার বন্ধু হবে? তাহলে পাকিস্তানের যদি সহযোগিতা করে 71-এ, তাহলে আপনার কি হবে? শত্রু হবে। দেখেন চায়না আপনার বিরুদ্ধে ছিল 1971 সালে। আচ্ছা, এবার আসেন আমরা আরো একটু দেখি। আপনারা প্রত্যেকে ফেসবুক ইউজ করেন। ফ্রেন্ডের ফ্রেন্ড কি হয়? মিউচুয়াল ফ্রেন্ড। আমার কথা বুঝতে পারছেন না? কি হবে? মিউচুয়াল ফ্রেন্ড।
তো এই যে বাংলাদেশের শত্রু এই বন্ধু হচ্ছে ইন্ডিয়ার, ইন্ডিয়ার বন্ধু ছিল হচ্ছে রাশিয়া, তাহলে রাশিয়া আপনার কি হবে? মিউচুয়াল ফ্রেন্ড। দেখেন রাশিয়া আপনাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করছিল করছিল কিনা? বলে ভেটো দিছিল। মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে কে? রাশিয়া। এই রাশিয়া আপনাদের পক্ষে যুদ্ধ করার জন্য অষ্টম নৌবহর প্রেরণ করছিল। কথা বোঝেন নাই? এত দ্রুত ভুলে গেলেন? তাহলে আসেন, আপনার এই রাশিয়া, আপনার বন্ধু, আপনার এই রাশিয়ার শত্রু হচ্ছে যে দেশ, সেটা হচ্ছে ইউএসএ। তাহলে আপনার এই বন্ধু শত্রু ইউএসএ আপনার কি হবে? শত্রু হবে। দেখেন তাহলে মুক্তিযুদ্ধে আপনাদের বিরোধিতা করছিল কোন দেশ? ইউএসএ। কথা বুঝতে পারছেন? তাহলে কে আপনাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে, কে বিরোধিতা করছে, অ্যান্সার পাচ্ছেন। এই পিং পং ডিপ্লোমেসি কাজে লাগাচ্ছেন, অ্যান্সার পেয়ে যাচ্ছেন। মুখস্থ করতে হচ্ছে, বুঝতে পারছেন কিনা? এজন্য মুখস্থ করা যাবে না, সাধারণ জ্ঞান কি করতে হবে? বুঝে পড়তে হবে। ওকে, এবার আসেন, তাহলে আমরা দেখতে পেলাম ফ্রান্স কাকে সহযোগিতা করতেছে? স্পেনকে সহযোগিতা করতেছে। এবার আসেন, একটা জিনিস মাথায় রাখবেন, যত যুদ্ধ হয়েছে পৃথিবীতে, স্বাধীনতা যুদ্ধ বাদ, এটা এক পাশে রাখবেন, স্বাধীনতা যুদ্ধগুলো। আর যত যুদ্ধ হয়েছে সেখানে দেখবেন যুক্তরাজ্য যে গ্রুপে ছিল সেই গ্রুপ জয়লাভ করছে। যুক্তরাজ্য যে গ্রুপে ছিল সেই গ্রুপ কি করছে? তাহলে এই যুদ্ধে জয়লাভ করছে কোন দেশ? যুক্তরাজ্য জয়লাভ করছে। এবার দেখেন 1971 সালের মুক্তিযুদ্ধে আপনারা জয়লাভ করছেন, এজন্য আপনাদের যারা যুদ্ধ করছে, যুদ্ধে অবদান রাখছে, ওদেরকে দেখেন আপনারা বিভিন্ন কি দিছেন? উপাধি দিছেন। ওদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন ভাস্কর্য, চত্বর নির্মাণ করছেন, করছেন কিনা? সেম ভাবে যুক্তরাজ্য চিন্তা করলো যে এই যে ট্রাফালগার যুদ্ধে আমার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে বাহিনী, তার নাম হচ্ছে নৌবাহিনী। কোন বাহিনী? নৌবাহিনী। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে কোন বাহিনী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? বিমান বাহিনী, সেনাবাহিনী। বাংলাদেশের যে কোনো ঘটনায় দেখবেন কোন বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? সেনাবাহিনী। কেন সেনাবাহিনী করবে? আর ওই বিমান বাহিনী, নৌবাহিনী অদক্ষ। বোঝেন, বাংলাদেশ রাষ্ট্রের প্রায় 3 দিকের বেশি স্থলভূমি, একদিকে জলভূমি। তাহলে যুদ্ধ বাদলে আপনার কোন ভূমি বেশি? স্থলভূমি। আর স্থলভূমির নিরাপত্তার দায়িত্ব কার? এই জন্য আপনাদের দেশে সেনাবাহিনীর গুরুত্ব বেশি। কিন্তু যুক্তরাজ্য এটা দ্বীপ রাষ্ট্র, এর চারিদিকে হচ্ছে কি? জল। তাহলে এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য কোন বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? নৌবাহিনী। এই ব্রিটিশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই যুদ্ধে জয়লাভ করে কে? যুক্তরাজ্য। এই জন্য যুক্তরাজ্য চিন্তা করলো নৌবাহিনীর আমার কৃতিত্ব প্রদর্শন করতে হবে বা স্মরণ করে রাখতে হবে। এই জন্য যুক্তরাজ্য তার রাজধানী সহ লন্ডনে একটা স্কয়ার বা চত্বর নির্মাণ করলো। কোন যুদ্ধের প্রেক্ষাপটে? এই জন্য সেই চত্বরের নাম দেওয়া হলো ট্রাফালগার স্কয়ার। তাহলে ট্রাফালগার স্কয়ার বা ট্রাফালগার চত্বর কোথায় অবস্থিত? যুক্তরাজ্যের কোথায়? লন্ডনে অবস্থিত। কিন্তু খেয়াল করে দেখেন তো, ট্রাফালগার অন্তরীপ কোথায়? আমরা কোথায় বলছি? এই যে স্পেনে। আর যদি বলে ট্রাফালগার স্কয়ার, তাহলে কোথায়? যুক্তরাজ্যের লন্ডনে। ক্লিয়ার? তাহলে আপনাদের পরীক্ষা এখন কোশ্চেন আসতে পারে, ট্রাফালগার অন্তরীপও বলবে না, ট্রাফালগার স্কয়ারও বলবে না, বলবে শুধু ট্রাফালগার কোথায় অবস্থিত। বলেন ট্রাফালগার কোথায় অবস্থিত? দেখি অনলাইনে যারা আছেন তারা পারেন কিনা, বা অফলাইনে আপনারা বলেন ট্রাফালগার কোথায় অবস্থিত? হ্যাঁ, একজন লিখছেন স্যার পিডিএফ চাই। ভাই ক্লাসের শুরুতেই আমি আপনাদেরকে বলে দিছি যে পিডিএফ দেওয়া হবে, আপনারা আগে বোঝেন, না বুঝে কমেন্ট করবেন না, ঠিক আছে? আচ্ছা, বলেন ট্রাফালগার কোথায় অবস্থিত? স্পেন। কারণ ট্রাফালগার কোথায় বলতে একটা জায়গাকে বোঝানো হচ্ছে, সেই জায়গা কোথায় অবস্থিত? স্পেন অবস্থিত। আর যদি বলে ট্রাফালগার স্কয়ার, তাহলে সেটা কোথায় হবে? লন্ডন, মানে হচ্ছে যুক্তরাজ্য। তাহলে ক্লিয়ার? ওকে, আমরা 2টা যুদ্ধ দেখলাম। এবার আসেন ওয়াটারলু যুদ্ধ। খেয়াল করেন, ওয়াটারলু নামক স্থানে একটা যুদ্ধ হচ্ছে 1815 সালে। যেহেতু ওয়াটারলু নামক স্থানে যুদ্ধ হচ্ছে, এই জন্য এই যুদ্ধের নাম হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। সেই যুদ্ধের একদিকে ছিল হচ্ছে আমরা দেখতে পাই ফ্রান্স, অন্যদিকে কে ছিল? যুক্তরাজ্য। তাহলে ফ্রান্স এবং যুক্তরাজ্যের মাঝে ওয়াটারলু নামক স্থানে 1815 সালে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের নামই হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। এখন একটা জিনিস খেয়াল করেন, এই ওয়াটারলু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বেলজিয়ামের রাজধানী কোথায় অবস্থিত? ব্রাসেলসে অবস্থিত। এখন একটা জিনিস বলেন তো, এই যুদ্ধে কোন দেশ জয়লাভ করবে? যুক্তরাজ্য। কারণ আমরা বলছি যুক্তরাজ্য থাকা মানে কি? সে জয়লাভ করবে।
তাহলে জয়লাভ করলো যুক্তরাজ্য। একটু চিন্তা করেন, যুক্তরাজ্যের এই সময় সবচেয়ে বড় শত্রু ছিল ফ্রান্স, আর সেই ফ্রান্সকে এই যুদ্ধে পরাজিত করতেছে কে? যুক্তরাজ্য। তাহলে যুক্তরাজ্য খুশি কম হবে নাকি বেশি হবে? একটু দেখেন, ক্রিকেটে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়াকে হারাইছে আর পাকিস্তানকে হারাইছে, কোনটাতে খুশি বেশি হয়? কারণ পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ার চরম শত্রু, বোঝেন নাই? তাহলে শত্রু রাষ্ট্রকে হারাচ্ছে যুক্তরাজ্য, তাহলে খুশি কি হবে? বেশি হবে। আর সেই খুশি বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে, খেয়াল করে দেখেন, সেই যুদ্ধের নেতৃত্ব কে দিছে? ডিউক অফ ওয়েলিংটন। কারণ এই সেনাপতির কারণে তো এই যুদ্ধে জয়লাভ করছে। তাহলে ক্রেডিট কার দিকে যাবে? সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের দিকে। কারণ এই যুদ্ধে যুক্তরাজ্যের সেনাপতি ছিল ডিউক অফ ওয়েলিংটন, আর ফ্রান্সের সেনাপতি কে ছিল? নেপোলিয়ন। তাহলে নেপোলিয়ন পরাজিত হচ্ছে আর জয়লাভ করতেছে কে? ডিউক অফ ওয়েলিংটন। এই জন্য ডিউক অফ ওয়েলিংটনের প্রতি ব্যাপক খুশি হয় যুক্তরাজ্য। এবং যুক্তরাজ্যের তখন একটা কলোনি অঞ্চল ছিল, উপনিবেশ ছিল নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ড রাষ্ট্রের রাজধানীর নাম করলো ওয়েলিংটন। কার নাম অনুসারে? এই ডিউক অফ ওয়েলিংটনের নাম অনুসারে। তাহলে নিউজিল্যান্ড রাষ্ট্রের রাজধানীর নামকরণ করা হয়েছে কার নাম অনুসারে? এই যে ডিউক অফ ওয়েলিংটনের নাম অনুসারে। আর এই যুদ্ধে পরাজিত হচ্ছে কোন ব্যক্তি? নেপোলিয়ন। এখন ভাইয়া যারা অনলাইন ক্লাস করছে স্লাইড গুলো কোথা থেকে পাবে? এটা হচ্ছে আপনার কোচিং এর যে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে বলবেন যে স্যারের এই ক্লাসের হচ্ছে স্লাইড বা হচ্ছে পিডিএফটা দেন, ওনারা দিয়ে দিবে আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, ওকে, খেয়াল করেন, এখন নেপোলিয়ন পরাজিত হচ্ছে। তাহলে নেপোলিয়ন যদি পরাজিত হয়, ওকে কি পানিশমেন্ট দেওয়া হবে না? হবে কিনা? কারণ সে যুদ্ধে পরাজিত হচ্ছে। যুদ্ধে পরাজিত শক্তিকে সবসময় কি দেওয়া হয়? পানিশমেন্ট দেওয়া হয়। এখন আসেন, খেয়াল করেন, পানিশমেন্টের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন। আমাদের এশিয়ার রাষ্ট্রগুলো সবসময় জাতিগতভাবে বলেন বা রাষ্ট্রগতভাবে বলবেন, আমরা সবসময় হচ্ছে কঠোর নীতি অবলম্বন করি, কিন্তু ইউরোপিয়ানরা নমনীয় নীতি অবলম্বন করে। আমরা কঠোর আর ওরা কি? নমনীয়। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, সেদিকে আমরা না যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, যখন আপনাদের গরম লাগে তখন মেজাজ কেমন হয়? গরম হয়ে যায় না? আর ঠান্ডার সময় মেজাজ কেমন থাকে? ওই রাষ্ট্রগুলোতে বছরের 9 মাস বরফ পড়ে, ঠান্ডার মধ্যে থাকে, ওদের মেজাজ কেমন থাকবে? আর আপনাদের এই অঞ্চল গরম প্রধান, গ্রীষ্ম প্রধান, মেজাজ কেমন থাকবে? এই জন্য আপনারা হুটহাট ডিসিশন গ্রহণ করেন, এই জন্য আপনারা কঠোর নীতি অবলম্বন করেন, আর ওরা কি? নমনীয় নীতি অবলম্বন করে। একটু উদাহরণস্বরূপ দেখেন, আপনাদেরকে বলি, আপনাদের বাসায় ছোট বাচ্চারা দুষ্টামি করলে দেখেন ধরে ঠাস ঠুস মেরে দেন না? যে নাও মারে সে বলবে এটা করতেছে কেন, বুঝতে পারছেন না, ধমক দিচ্ছেন। কিন্তু ইউরোপিয়ানরা বলতেছে কোমলমতি বাচ্চাদের গায়ে হাত তোলা যাবে না, এদেরকে বুঝাইতে হবে, কারণ এটা তাদের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। দেখেন, চিন্তা করেন, আপনাকে যদি এখন কেউ মারে, আপনার বাড়ির কেউ অন্যদের সামনে মারলে কেমন লাগবে? কথা বোঝেন নাই? আপনার হচ্ছে পার্সোনালিটিতে আঘাত লাগবে। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য ছোট থেকে এই পার্সোনালিটি বিল্ড আপের ট্রেনিং দিচ্ছে যে এটা করা যাবে না। বুঝতে পারছেন কিনা? তাহলে চিন্তা করে দেখেন ওরা কেন উন্নত হচ্ছে। এরপরে আসেন আমরা রাষ্ট্রীয়গতভাবে দেখি। সেটা হচ্ছে, আমরা দেখলাম যখন আইয়ুব খান আমাদের এই অঞ্চলের শাসক ছিল 1960 সাল নাগাদ, তখন আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে একটা ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাটা হচ্ছে, আমরা দুধে প্রচুর পরিমাণ পানি মিশাচ্ছি। মনে করেন 5 কেজি দুধ 2 কেজি পানি মিশাই কত কেজি করতেছি? 7 কেজি। তাহলে এটা আমাদের নৈতিকতা ও মূল্যবোধের ক্ষেত্রে কি অবক্ষয় তৈরি করতেছে না? এই জন্য গভর্নমেন্ট চিন্তা করলো এটা তো একটা অপরাধ, এই অপরাধ আমাদের কি করতে হবে? দমন করতে হবে। এই জন্য গভর্নমেন্ট একটা আইন করলো যে যদি কোনো দুধ বিক্রেতা দুধে পানি মিশায় তাহলে তাকে 10 টাকা জরিমানা করা হবে। কত টাকা? 10 টাকা। তখন 10 টাকা মানে কিন্তু বিশাল ব্যাপার। এখন আপনাদের কাছে কিছুই না, কিন্তু তখন বিশাল ব্যাপার। কিন্তু এই আইন করার 2 বছর পরে একটা জরিপে দেখা গেল যে দুধে পানি মেশানোর পরিমাণ তো কমেইনি, আরো বাড়ছে। আইন করছে কি কারণে? কিন্তু কমে নাই, কি হয়েছে? কেন? কেন বাড়ছে? বিষয়টা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমাদের মতন রাষ্ট্রগুলোতে এই যে জরিমানার টাকা কারা তোলে? পুলিশ প্রশাসন। আর আমাদের এই অঞ্চলে পুলিশ প্রশাসনের চরিত্র কেমন? ফুলের মতন পবিত্র। দেখেন, হেলমেট না পড়লে 5,000 টাকা জরিমানা, কেউ 5,000 টাকা দেয়, ও 2,000 টাকা 1,000 টাকা ঘুষ দেয়, মাপ। এখন মনে করেন যে দুধ বিক্রেতা দুধে পানি মিশায়, তো পুলিশ যে ওরে বলতেছে 2 টাকা বা 5 টাকা ঘুষ দাও, তোমাকে মাফ করে দিচ্ছি। আবার দেখা যাচ্ছে যে পানি মিশাইতো না, ওর কাছে যদি বলতে আমাকে ঘুষ দাও, তাহলে যে পানি মিশাইতো না ওই ঘুষের টাকা তুলবে কিভাবে? ওকেও পানি মিশাইতে হচ্ছে। তাহলে পানি মিশানোর পরিমাণ কমে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে?
তাহলে দেখেন সমস্যা আরো কি হলো, বেড়ে গেল। কিন্তু দেখেন এই সেম প্রবলেম যখন ইউরোপের রাষ্ট্রগুলোতে দেখা দিল, তখন ইউরোপের রাষ্ট্রগুলো চিন্তা করলো যে আমাদের দেশে আগে সমস্যা ছিল না, এখন কেন সমস্যা হচ্ছে। তখন তারা রিসার্চ করে পাইলো যে আমার প্রতিদিন দুধের চাহিদা সাপোজ 10 ব্যারেল, কিন্তু আমার উৎপাদন হচ্ছে 9 ব্যারেল, তাহলে ঘাটতি কত? এই ঘাটতি 1 ব্যারেল তারা পানি মিশিয়ে পূরণ করতেছে। তাহলে আমি যদি দুধ উৎপাদনটা বাড়ায় দেই, আমার চাহিদাও 10, উৎপাদন হচ্ছে 10, তাহলে এখন পানি কেউ মিশাবে? পানি মিশাইলে তো এক্সট্রা থাকবে, নষ্ট হবে। কথা বুঝতে পারছেন না? সমস্যা কি হয়ে গেল? আর আপনাদের সমস্যা এখন দুধে তো পানি মিশানো না, আপনারা দেখেন এই যে কি বলে বিরিয়ানিতে কি দিচ্ছেন, কথা বোঝেন নাই? মানে আমাদের নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় হইতে হইতে এখন আমরা দেখেন খাসির মাংসের পরিবর্তে কুত্তার মাংস মিশাচ্ছি। বুঝতে পারছেন কিনা? এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু দেখেন ওরা ওদের সমস্যাগুলা সলভ করে ফেললো। এবার আসেন, এই জন্য আমরা দেখতে পাচ্ছি এই ইউরোপের রাষ্ট্রগুলো এরা মৃত্যুদণ্ড প্রথা এরা ইগনোর করে, এরা কঠোর নীতি অবলম্বন করে না, নমনীয় হয়। এজন্য তারা চিন্তা করলো নেপোলিয়নকে কি করতে হবে, নির্বাসনে পাঠাতে হবে। বুঝতে পারছেন কিনা? যাতে করে ওর ভুল শুধরে নিতে পারে। তাহলে কোশ্চেন হচ্ছে নেপোলিয়নকে প্রথম কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? বলেন, অনলাইন অফলাইন। নেপোলিয়নকে প্রথম কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? নেপোলিয়নকে প্রথম কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? জি বলেন। সেন্ট হেলেনা। আপনারা জানেন না? অনলাইনে দেখি নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? সবাই বলতেছে হচ্ছে সেন্ট হেলেনা। আচ্ছা আমরা একটু দেখি, খেয়াল করি যে নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হচ্ছে, একটু খেয়াল করি। দেখেন আমরা দেখতে পাই নেপোলিয়ন মানে এই ফ্রান্স প্রথম যুদ্ধ করে, এই ফ্রান্স প্রথম যুদ্ধ করে রাশিয়ার সাথে। বুঝতে পারছেন কিনা? এই রাশিয়ার সাথে যখন ফ্রান্স বা নেপোলিয়ন পরাজিত হয়, তখন এই রাশিয়া নেপোলিয়নকে যে দ্বীপে নির্বাসন দেওয়া হয় সেটা হচ্ছে এখানে, যার নাম হচ্ছে সেন্ট এলবা। কোন দ্বীপে? সেন্ট এলবা দ্বীপে। আর সেই সেন্ট এলবা দ্বীপ হচ্ছে ভূমধ্য সাগর। খেয়াল করে দেখেন এই সাগরের নাম কি? ভূমধ্য সাগর। তাহলে সেন্ট এলবা দ্বীপ কোথায় অবস্থিত? ভূমধ্য সাগরে অবস্থিত। এখন নেপোলিয়ন তো দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, কথা বুঝতে পারছেন কিনা? ক্ষমতাহীন হয়ে থাকলে তার অবস্থা কি হয়ে যাবে? মন খারাপ হবে না? কারণ ও চিন্তা করবে যে কোনো মূল্যে হোক আমার এখন কি করতে হবে? ক্ষমতা দখল করতে হবে। কারণ ক্ষমতায় যারা থাকে তারা ক্ষমতাহীন থাকলে দেখবেন যে অসুস্থ হয়ে যাচ্ছে। আপনাদের বিরোধী দলীয় নেত্রী দেখেন নাই? অসুস্থ হয়ে যাচ্ছে। এখন আবার দেখেন হঠাৎ করে কি হয়ে যাচ্ছে? তাজা হয়ে যাচ্ছে। এই জন্য এই নেপোলিয়ন চিন্তা করলো যে কোনো মূল্যে হোক ক্ষমতা দখল করতে হবে। এজন্য আশপাশের বিভিন্ন দ্বীপ থেকে সৈন্যদেরকে জোগাড় করে এই নেপোলিয়ন আবার ফ্রান্সের ক্ষমতা দখল করলো। এই ফ্রান্সের ক্ষমতা দখলের পরে যুক্তরাজ্যের সাথে আবার ফ্রান্সের যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধে ফ্রান্স পরাজিত হইল। তখন যুক্তরাজ্য চিন্তা করলো এই নেপোলিয়নকে আবার নির্বাসনে পাঠাইতে হবে। কিন্তু একে কাছাকাছি কোনো দ্বীপে নির্বাসন দিলে বারবার কি করবে? ফেরত আসতে পারে। এজন্য ওকে এত দূরে নির্বাসনে দিতে হবে যেখান থেকে কখনো ফেরত আসতে না পারে। এই জন্য দেখেন এই যে আটলান্টিক মহাসাগরের দক্ষিণে এখানে একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে সেন্ট হেলেনা। সেই দ্বীপে তাকে কি করা হচ্ছে? নির্বাসন দেওয়া হচ্ছে দ্বিতীয়বারের মতন, মানে সর্বশেষ। তাহলে নেপোলিয়নকে সর্বশেষ নির্বাসন দেওয়া হচ্ছে কোথায়? হেলেনা। আর প্রথম নির্বাসন দেওয়া হয় সেন্ট এলবা, যেটা ভূমধ্য সাগর, আর এটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। জি, তখন জেল প্রথা ওইভাবে ছিল না। বুঝতে পারছেন কিনা? আচ্ছা এবার দেখেন এই সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় নেপোলিয়ন 1821 সালে মৃত্যুবরণ করল। তাহলে নেপোলিয়ন কোন দ্বীপে মারা গেল? সেন্ট হেলেনা। এবার আসেন খেয়াল করেন, এখানে দেখেন আমি লিখে দিছি নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় প্রথম সেন্ট এলবা দ্বীপ, কোথায়? ভূমধ্য সাগর, 1814 সালে। দ্বিতীয় নির্বাসন হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, 1815 সালে। এই দ্বীপে নির্বাসিত অবস্থায় কত সালে মারা গেছে? 1821 সালে। ক্লিয়ার? তাহলে হচ্ছে ওয়াটারলু যুদ্ধ ক্লিয়ার। ওকে, এরপরে আমরা যে যুদ্ধ পড়বো তার নাম হচ্ছে আফিম যুদ্ধ। কোন যুদ্ধ? আফিম যুদ্ধ। একটু বোঝার ট্রাই করি। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ আফিম যুদ্ধ। সেটা হচ্ছে একটা সময় পুরা বিশ্ব নিয়ন্ত্রণ করতো যে দেশ, তার নাম হচ্ছে কি? এই ইউকে, যুক্তরাজ্য। খেয়াল করে দেখেন পৃথিবীর যে প্রান্তে যাবেন সেখানেই যুক্তরাজ্যের কলোনি ছিল।
আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, তারপর ওদিকে হচ্ছে কি বলে ওশেনিয়া, সকল প্রান্তে কার কলোনি ছিল? ইউকের কলোনি ছিল। এই জন্য ব্রিটিশ রাজনৈতিক ইতিহাসে একটা কথা বলা হয় যে ব্রিটেনের ইতিহাসে 200 বছর ব্রিটেনে কোনো সূর্য অস্ত যায় নাই। কি যায় নাই? কারণ আমরা জানি সূর্য এক প্রান্তে অস্ত গেলে অন্য প্রান্তে কি থাকে? উদীয়মান থাকে। সূর্য পৃথিবীর যে প্রান্তে উদীয়মান থাকবে সেখানেই যুক্তরাজ্যের ভূমি মানে কলোনি আছে। এই জন্য বলা হচ্ছে 200 বছরে কি হয় নাই? সূর্য অস্ত যায় নাই। কথা বুঝতে পারছেন কিনা? এখন কথা হচ্ছে এই যুক্তরাজ্য বিভিন্ন অঞ্চল শাসন করলেও তার নজর পড়লো এশিয়ার দিকে, যে এশিয়াটাকে আমার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বুঝতে পারছেন কিনা? এশিয়াকে কঠোরভাবে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। আর কোন অঞ্চলকে আপনি নিয়ন্ত্রণে রাখতে গেলে আগে তার অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে। খেয়াল করে দেখেন, আপনাদের কাউকে যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই, একটা চাকরি দিলে যথেষ্ট, যা বলবো তাই শুনবেন। বুঝেন নাই? অর্থনীতি নিয়ন্ত্রণ করতেছি। এই জন্য যুক্তরাজ্য চিন্তা করলো এশিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এশিয়ার অর্থনীতি ও বাণিজ্যের সবচাইতে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের নাম হচ্ছে হংকং সমুদ্র বন্দর। নাম কি? হংকং সমুদ্র বন্দর। এই যে এটা হংকং সমুদ্র বন্দর। এই জন্য যুক্তরাজ্যের নজর পড়লো কোন দিকে? হংকং এর দিকে। কিন্তু হংকং তখন কার অধীনে ছিল? চীনের অধীনে ছিল। এই জন্য যুক্তরাজ্য চিন্তা করলো আগে চীন দখল করতে হবে, না হলে আমি হংকং নিয়ন্ত্রণ করতে পারবো না। আর যুক্তরাজ্য যখন কোন অঞ্চল নিয়ন্ত্রণ করতে গেছে, খেয়াল করে দেখেন, আগে প্রথমে আসছে যে আমরা বিজনেস করতে আসছি। যেমন আপনারা ভারতীয় উপমহাদেশ দখল করতে আসছিল যুক্তরাজ্য, কিন্তু আপনাদেরকে দেখাইছিল কি করতে আসছি? আমরা ব্যবসা করতে আসছি। এবং আপনাদের সম্রাট জাহাঙ্গীরের কাছে তারা চিঠি দিছে যে আমরা এই ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতে চাই, আপনাদের সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণ করব, আপনারা অনুমতি দেন। আর আপনাদের জাহাঙ্গীর না বুঝে অনুমতি দিছে। তারপরে দেখেন 200 বছর ধরে তারা আমাদের কি করে গেছে? শাসন করে গেছে। বুঝতে পারছেন? সেম ভাবে এই যুক্তরাজ্য চীনের কাছে চলে গেল যে আমাদের ব্যবসা করার অনুমতি দেন। তখন চীনের রাজা ছিল। রাজা চিন্তা করলো যে না, এদেরকে অনুমতি দেওয়া যাবে না। এর পেছনে একটা কারণ হচ্ছে এই চীনে তখন একটা উগ্র জাতীয়তাবাদী চিন্তাধারা ছিল যে একমাত্র চীন ভূখণ্ডে যারা বসবাস করে এরা হচ্ছে ভালো স্তরের মানুষ, আর চীন ভূখণ্ডের বাইরে যারা এরা হচ্ছে কি? নিচু স্তরের মানুষ। তো এই নিচু স্তরের মানুষ আমাদের ভূখণ্ডে প্রবেশ করলে আমাদের এখানে ঝামেলা তৈরি হতে পারে। এই জন্য এদেরকে অনুমতি দেওয়া যাবে না। এই জন্য যুক্তরাজ্যকে অনুমতি দেয়নি চীন। কিন্তু যুক্তরাজ্য চিন্তা করলো আমি যে ডিপ্লোম্যাসি অবলম্বন করে, কৌশল অবলম্বন করে পুরো বিশ্বকে শাসন করলাম, আমার সেই কৌশল কার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে? এই যে চীনের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। অতএব আমাকে কৌশল চেঞ্জ করতে হবে, অন্য কৌশল অবলম্বন করতে হবে। তখন এই যুক্তরাজ্যের কলোনি ছিল, খেয়াল করে দেখেন, এখানে আফগানিস্তান, এখানে পাকিস্তান, এটা আফগানিস্তান, আর এখানে হচ্ছে ইরান। এই তিনটা দেশের মধ্যবর্তী একটা জায়গা আছে যেটাকে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট। কি বলা হয়? গোল্ডেন ক্রিসেন্ট মানে হচ্ছে অর্ধচন্দ্র আকৃতি বিশিষ্ট একটা জায়গা। এখানে প্রচুর পরিমাণ আফিম উৎপাদন করত। আর সেই আফিম যুক্তরাজ্য এখান থেকে নিয়ে যাওয়া শুরু করলো কোথায়? চীনে। গোপনে চীনের যুব সম্প্রদায়ের মাঝে এখন যুক্তরাজ্য আফিম বিজনেস করা শুরু করছে। বুঝতে পারছেন কিনা? বলাই বাহুল্য এটাই ইতিহাসে প্রথম যেখানে আফিমকে নেশা জাতীয় দ্রব্য হিসেবে ইউজ করা হয়েছে। এর আগে কিন্তু আফিম মেডিসিন হিসেবে ইউজ করা হতো। বুঝতে পারছেন? তাহলে এখন চীনের যুব সম্প্রদায় আফিমে কি হয়ে যাচ্ছে? যত আসক্ত হচ্ছে ওরা তত আফিমের দাম বৃদ্ধি করতেছে। তাহলে দেখেন তো এখন আফিমের বাজার রমরমা হয়ে গেল কার? যুক্তরাজ্যের। তখন এই চীনের অর্থনীতি ধীরে ধীরে কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আফিমে আসক্ত করলে আপনি আগের মতন কাজ করতে পারবেন না। ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের অর্থনীতি। চীন চিন্তা করলো যে কেন আমার এই ক্ষতিটা হচ্ছে, অর্থনীতির এই বেহাল অবস্থা কেন? তখন সে উদ্ঘাটন করলো যে যুক্তরাজ্য এখানে আফিম ব্যবসা করতেছে। এই জন্য রাগান্বিত হয়ে চীনের রাজা সামরিক বাহিনী প্রেরণ করে এখানে আফিম সহ যত নেশা জাতীয় দ্রব্য ছিল সব ধ্বংস করে ফেললো, পুড়ায় ফেলে দিল। তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন দেশ? যুক্তরাজ্য। যুক্তরাজ্য এই ক্ষতি পুষায় নেওয়ার জন্য তার এই সকল অঞ্চল থেকে যে সকল সৈন্যরা ছিল এদেরকে জোগাড় করে 1839 সালে কোথায় আক্রমণ করলো? চীনে আক্রমণ করলো। তাহলে 1839 সালে চীন এবং যুক্তরাজ্যের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল কোন প্রোডাক্টকে কেন্দ্র করে? এই জন্য এই যুদ্ধের নাম কি? আফিম যুদ্ধ। সেই যুদ্ধ চলমান ছিল কত সাল পর্যন্ত? 1842 সাল পর্যন্ত। তাহলে আফিম যুদ্ধ কেন হচ্ছে বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা আফিম যুদ্ধের কারণ পেয়ে গেলাম। এবার আসেন খেয়াল করেন, একটা জিনিস মাথায় রাখবেন,
প্রতিটা যুদ্ধ যখন শেষ হবে, এটা মাথায় রাখবেন, একটা চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয়। কিসের মাধ্যমে? চুক্তির মাধ্যমে। চুক্তি যে জায়গায় হবে ওই জায়গার নাম অনুসারে চুক্তির নামকরণ করা হবে। আর চুক্তির মূল বিষয়বস্তু হবে পরাজিত শক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা। কার কাছ থেকে? পরাজিত শক্তির কাছ থেকে। কে ক্ষতিপূরণ নেবে? যে জয়ী শক্তি। তাহলে এখন খেয়াল করে দেখেন, 1842 সালে যুদ্ধ শেষ হচ্ছে যে চুক্তির মাধ্যমে, সেই চুক্তিটা হয় চীনের একটা শহর আছে যার নাম হচ্ছে নানকিং শহর। তাহলে চুক্তির নাম কি? নানকিং চুক্তি। কত সালে হবে? 1842 সালে হবে। চুক্তির বিষয়বস্তু পরাজিত শক্তির কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া। পরাজিত শক্তি কে? তাহলে চীনের কাছ থেকে ক্ষতিপূরণ নেবে কে? যুক্তরাজ্য। যুক্তরাজ্যের আগ্রহের জায়গা কোনটা? তাহলে এখন যুক্তরাজ্য কোনটা দখল করবে? হংকং দখল করবে চীনের কাছ থেকে। কোন চুক্তির মাধ্যমে? নানকিং চুক্তির মাধ্যমে। কত সালে? 1842 সালে। বুঝতে পারছেন কিনা? কনসেপ্ট গুলো মাথায় রাখলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার আসেন, আমরা দেখতে পেলাম যে এটা দখল করে নিল, হংকং দখল করে ফেললো। ঠিক আছে, আমরা আবার একটু ব্যাকে যাই। 1842 সালে দখল করা শেষ। এখন একটু চিন্তা করে দেখেন তো, আমাদের দেশে অর্থনৈতিক ক্রাইসিস চলতেছে। এই মুহূর্তে কোন রাষ্ট্র যদি আমাদের চিটাগাং পোর্টটা দখল করে নেয়, আমাদের অবস্থা কি হবে? আরো খারাপ হবে না? তো চীনের অর্থনৈতিক অবস্থা তো খারাপ ছিল, তার উপরে আবার সমুদ্র বন্দর দখল করে নিল যুক্তরাজ্য। তাহলে চীনের অবস্থা কি? আরো খারাপ। এই জন্য চীন চিন্তা করলো, আমার অর্থনীতিটাকে স্ট্রং করতে গেলে যে কোনো মূল্যে হোক আমার এই হংকং আবার ফেরত নিয়ে আসতে হবে। এই জন্য কয়েক দফায় চীন এই হংকং এ আক্রমণ করছে, বাট প্রতিবারই কি হয়েছে? ব্যর্থ হয়েছে। তখন যুক্তরাজ্য চিন্তা করতেছে, হংকং আমার দখল করে রাখছি ঠিক আছে, কিন্তু হংকং নিয়ে চীনের সাথে যে এতবার যুদ্ধ করতে হচ্ছে, এই যুদ্ধ করতে করতে আমার যে লাভ হচ্ছে তা তো সব শেষ হয়ে যাচ্ছে। তার থেকে এক কাজ করে আমি চীনের কাছ থেকে জায়গাটা কিছু টাকা দিয়ে লিজ নেই, যাতে করে চীন আর আমাকে ডিস্টার্ব করতে না পারে। এই জন্য 1898 সালে আমরা দেখলাম এই যুক্তরাজ্য চীনকে কিছু অর্থ দিয়ে এই হংকং এলাকাটা লিজ হিসাবে ক্রয় করে নিল। কত, বুঝতে পারছেন কিনা? কত বছর? 99 বছরের জন্য। তাহলে দেখেন 1898 সালে লিজ নিচ্ছে কত বছরের জন্য? 99 বছরের জন্য। তাহলে 99 বছর পর্যন্ত এটা কার অধীনে থাকবে? যুক্তরাজ্য। কিন্তু 99 বছর পরে কার কাছে চলে আসবে? তাহলে 1898 যোগ করেন 99, কত হয়? 1997। তাহলে 1997 সালের 1 জুলাই অর্থ বছর শেষ হয়ে যাচ্ছে। তাহলে 1 জুলাই খেয়াল করে দেখেন এই হংকং কার অধীনে চলে আসবে? চীনের অধীনে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1997 সালের 1 জুলাই হংকং কার অন্তর্ভুক্ত হলো? চীনের অন্তর্ভুক্ত হলো। কিন্তু একটু বোঝার ট্রাই করেন, এত বছর ধরে হংকং কার অধীনে ছিল? যুক্তরাজ্য। যুক্তরাজ্যের আদর্শ ছিল পুঁজিবাদ। কি আদর্শ ছিল? পুঁজিবাদ। আর চীনের আদর্শ হচ্ছে সমাজতন্ত্র। এখন যুক্তরাজ্য চিন্তা করতেছে, আমি হংকং যে চীনের কাছে দিব, তো আমার তো অনেক ব্যবসায়ী জনগণ কোথায় বিজনেস করে? হংকং এ বিজনেস করতো। তো আমি যদি ওর কাছে দেই আর ও যদি এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে, তাহলে আমার বিজনেস তো শেষ হয়ে যাবে। এই জন্য যুক্তরাজ্য চীনকে শর্ত দিচ্ছে, তোমাকে আমি হংকং দিব কোনো সমস্যা নাই, কিন্তু আমার কিছু শর্ত আছে। সেটা হচ্ছে এই হংকং এ সকল মানুষের ব্যবসা করা, চলাচল এবং আপনার কি বলে বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে। আর এই স্বাধীনতা শুধুমাত্র থাকে পুঁজিবাদে, সমাজতন্ত্রের কোনো স্বাধীনতা থাকে না। তাহলে খেয়াল করে দেখেন তো, এখন যুক্তরাজ্য চীনকে শর্ত দিচ্ছে এই স্বাধীনতা রাখতে হবে। তাহলে এই স্বাধীনতা যদি রাখতে চাই, তাহলে চীনকে হংকং এ কি রাখতে হবে? পুঁজিবাদ। আর তার মূল ভূখণ্ডে কি? তাহলে দেশ একটা, নীতি কয়টা? তাহলে ওয়ান কান্ট্রি টু সিস্টেম, এক দেশ দুই নীতি চীন এখন গ্রহণ করবে কার জন্য? হংকং এর জন্য। কত সালে গ্রহণ করবে? 1997 সালের 1 জুলাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1997 সালের 1 জুলাই থেকে এই চীন হংকং এর জন্য এক দেশ দুই নীতি গ্রহণ করলো। কিন্তু চীন যুক্তরাজ্যকে বলতেছে, আপনার শর্ত আমি মেনে নিচ্ছি, যেহেতু আপনি এত বছর ধরে এটা নিয়ন্ত্রণ করছেন, আপনার শর্ত মেনে নিলাম, কিন্তু এটা মাথায় রাখবেন আমি 50 বছর আপনার শর্ত মেনে নিব, তারপরে কিন্তু আমি আমার মতো করে চালাবো। বুঝতে পারছেন কত বছর? তাহলে 97-তে শুরু হয়েছে, যোগ করেন 50 বছর, কত হয়? 1947। তাহলে এক দেশ দুই নীতি হংকং এ চালু থাকবে কত সাল পর্যন্ত? 2047 সাল পর্যন্ত। হংকং স্বাধীন না।
কিভাবে স্বাধীন? হংকং তো চীনের অধীনে, কথা বুঝতে পারছেন না? কিন্তু হংকং এর স্বায়ত্ত শাসন আছে। স্বায়ত্ত শাসন থাকা মানে কি স্বাধীন বলতে পারবেন না? বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, এই এক দেশ দুই নীতি হংকং এ চালু থাকবে কত সাল পর্যন্ত? 2047 সাল পর্যন্ত। খেয়াল করে দেখেন, এখানে ডিটেল আপনাদের লেখা আছে। কথা বুঝতে পারছেন কিনা? ডিটেল কি আছে? লেখা আছে। এবার দেখেন, আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাই, তাহলে আপনারা অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে, আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে বিগত 3-4 বছর বা 5 বছর ধরে, সেটা হচ্ছে হংকং এর জনগণ স্বাধীনতার জন্য কি শুরু করছে? আন্দোলন শুরু করছে। তারা স্বাধীন হতে চাচ্ছে। কেন এই আন্দোলনটা একটু বোঝার ট্রাই করেন। দেখেন পলিটিক্স কিভাবে আবর্তিত হয়। সেটা হচ্ছে, করোনাকালীন সময়ে আমরা দেখলাম সকল বিজনেসে মন্দা, কিন্তু দুইটা বিজনেস খুব ভালো চলতেছিল করোনার সময়। কোন দুইটা বিজনেস একটু বলেন তো দেখি? সামাজিক যোগাযোগ মাধ্যম, একটা হচ্ছে মেডিসিন, কারণ রোগ হচ্ছে কি লাগবে? মেডিসিন লাগবে। দেখেন ওই সময় না পাওয়া যাইতো না, বুঝতে পারছেন কিনা? আর 2 নাম্বার হচ্ছে মোবাইল টেলিকম বিজনেস, কারণ আপনারা অফলাইনে কোনো ক্লাস কোনো কিছুই হচ্ছে না, সব অনলাইনে। ছেলে মেয়ে সবার ক্লাস কোথায়? অনলাইনে বাচ্চাদের। তাহলে এখন কি লাগবে? মোবাইল লাগবে। করোনার সময় ইনকাম নাই, কিন্তু খরচ করতে হচ্ছে। তাহলে এখন আপনারা মোবাইল কিনবেন কি চায়না নাকি আইফোন? চায়না মোবাইল। এই জন্য করোনাকালীন সময়ে প্রচুর পরিমাণ মোবাইল কেনা শুরু করলো, এবং সেটা চাইনিজ কোম্পানি, যার নাম হচ্ছে হুয়াওয়ে। কিন্তু ওই সময় আমরা দেখতে পাইছি, তার আগে করোনার আগে নাম্বার 1 ছিল হচ্ছে আইফোন, মানে হচ্ছে অ্যাপল কোম্পানি। কিন্তু করোনার সময় চলে আসলো কোনটা? হুয়াওয়ে কোম্পানি, চায়না কোম্পানি। তখন ইউএস এর প্রেসিডেন্ট ছিল হচ্ছে ট্রাম্প। এই ট্রাম্প চিন্তা করলো, আমার অ্যাপল কোম্পানি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউএস এর, তাহলে এই হুয়াওয়ে কে আমার কি করতে হবে? বাধা দিতে হবে, যাতে করে ও হচ্ছে এখানে না ঢুকতে পারে বিজনেসে। বুঝতে পারছেন কিনা? এই জন্য এই ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র, এই হুয়াওয়ে কোম্পানির বিরুদ্ধে একটা মানে কি বলে ফেক অভিযোগ নিয়ে এসে তারা হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে গ্রেফতার করলো। তাহলে এটা কার জন্য অপমানজনক? হুয়াওয়ে কার? চীনের। চীনের জন্য কি অপমানজনক না? এই জন্য চীন চিন্তা করলো যে তুমি আমার বিজনেসম্যানকে গ্রেফতার করবা, আমি কি তোমাকে কম ছেড়ে দিব? খেয়াল করে দেখেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের বিভিন্ন ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা দিচ্ছিল না? আর্মি প্রধান, র্যাব প্রধান, এদের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছিল। আপনারা কি করছেন? আপনাদের রিয়াকশন কি ছিল? আপনারা চিন্তা করছেন ইউএসএ অনেক শক্তিশালী, ওর সাথে পারা যাবে না, ওর মাথায় হাত বুলায়ে কিভাবে সমস্যা সমাধান করা যায়। কথা বুঝতে পারছেন? কিন্তু চায়না কি আমাদের মতন দুর্বল? ও কি মাথায় হাত বুলাবে? ও বলছে তুমি আমার বিজনেসম্যানকে গ্রেফতার করবে, আমি তো তোমাকে কমে ছাড়বো না, আমিও তোমার বিজনেসম্যানকে গ্রেফতার করব। কিন্তু ইউএস এর বিজনেসম্যানরা বিজনেস করতো হংকং এ। কোথায়? কিন্তু হংকং থেকে কি গ্রেফতার করা যাবে? গ্রেফতার করা যাবে না। তো হংকং থেকে গ্রেফতার করা না গেলে, খেয়াল করে দেখেন তো কেন গ্রেফতার করা যাচ্ছে না? পানি দিতে হবে। কেন গ্রেফতার করা যাবে না? স্বতন্ত্র নাকি? কারণ ওই যে বলছেন যে সবার স্বাধীনতা রাখতে হবে, অবৈধভাবে তো রাখা যাবে না, গ্রেফতার করা যাবে না। কিন্তু করোনার সময় চীন একটা আইন করছে হংকং এর জন্য, যে হংকং এ বসবাসরত কোনো ব্যক্তি যদি অপরাধ করে, তাকে গ্রেফতার করে নিয়ে এসে চীন তার এই মূল ভূখণ্ডে বিচার করতে পারবে। চীনে নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এই আইন যখনই করছে, ইউএসএ বুঝতে পারছে ও আমার বিজনেসম্যানকে এখন গ্রেফতার করতে চাচ্ছে। এই জন্য চীন এবং ইউরোপের বিজনেসম্যান বা রাষ্ট্রগুলো তারা হংকং এর জনগণকে উস্কানি দেওয়া শুরু করলো, যে তোমরা স্বাধীনতার জন্য কি শুরু করো? আন্দোলন শুরু করো। কথা বুঝতে পারছেন কিনা? এই এদের উস্কানিতেই আমরা দেখতে পেলাম হংকং এ কি হচ্ছে? স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে। এবং এখন একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই যে চীন আমাদের মতন কি নরম নীতি অবলম্বন করছে? দেখেন ইউএসএ যে পদক্ষেপ গ্রহণ করে, চায়না তার পাল্টা পদক্ষেপ গ্রহণ করে। বুঝতে পারছেন কিনা? আপনার নেকড়ে চেনেন? এই নেকড়েকে যদি আপনি মারেন, ও কি পিছায় যাবে নাকি তেড়ে আসবে? তেড়ে আসবে। এই জন্য চীনকে মারলে ও তেড়ে যায়। এই জন্য চীনের যে ডিপ্লোম্যাসি, সেই ডিপ্লোম্যাসিকে বলা হয় নেকড়ে যোদ্ধা কূটনীতি, ওলফ ওয়ারিয়ার ডিপ্লোম্যাসি। আপনাদের সর্বশেষ দেখেন একটা পরীক্ষায় কোশ্চেন আসছে, সেটা হচ্ছে চীন বর্তমানে কোন নীতি অবলম্বন করতেছে? সেটা হচ্ছে কোন নীতি? নেকড়ে যোদ্ধা কূটনীতি। লিখে রাখতে পারেন যে চীন নেকড়ে যোদ্ধা কূটনীতি অনুসরণ করছে। নেকড়ে যোদ্ধা কূটনীতি অনুসরণ করছে।
তাহলে আমরা আফিম যুদ্ধ দেখলাম। এবার আসেন ক্রিমিয়া যুদ্ধ। খেয়াল করেন, ক্রিমিয়া যুদ্ধ হচ্ছে মূলত হচ্ছে 1854 থেকে কি 56 সাল পর্যন্ত। কার কার মাঝে? তুরস্ক এবং রাশিয়ার মাঝে। আমরা একটু দেখি, দেখেন মানচিত্রে, এটা হচ্ছে ক্রিমিয়া, এই যে লাল দাগ দেওয়া এটা হচ্ছে কি ক্রিমিয়া, আর এদিকে হচ্ছে রাশিয়া, এদিকে তখন রাশিয়া ছিল, আর এদিকে যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের নাম হচ্ছে মূলত অটোম্যান সাম্রাজ্য। যে অটোম্যান সাম্রাজ্যের মূল কেন্দ্র এখন হচ্ছে কি তুরস্ক। বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্রিমিয়া ভূমিকে কেন্দ্র করে একদিকে রাশিয়া, অন্যদিকে হচ্ছে তুরস্ক বা অটোম্যান সাম্রাজ্যের মাঝে একটা যুদ্ধ শুরু হয় 1854 থেকে 56 সাল পর্যন্ত। এই জন্য এই যুদ্ধটা হচ্ছে ক্রিমিয়া ভূখণ্ডকে কেন্দ্র করে, এই জন্য এই যুদ্ধের নাম কি ক্রিমিয়া যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে আমরা দেখতে পেলাম যুক্তরাজ্য এবং ফ্রান্স, এই যুক্তরাজ্য এবং ফ্রান্স কার পক্ষে আসলো? কার পক্ষে আসলো? তুরস্কের পক্ষে। তাহলে যুক্তরাজ্য এবং ফ্রান্স যদি তুরস্কের পক্ষে যুদ্ধ করে, সেই যুদ্ধে জয়লাভ করবে কোন দেশ? কোন দেশ? তুরস্ক। দেখেন তাহলে এই যুদ্ধে জয়লাভ করলো কোন দেশ? তুরস্ক। এখন এই যুক্তরাজ্য এবং ফ্রান্স যখন তুরস্কের পক্ষে যুদ্ধ শুরু করছে, তখন যুক্তরাজ্যের একজন বিখ্যাত নার্স ছিল, যার নাম কি ছিল? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল দেখতেছে যে এই ক্রিমিয়া যুদ্ধে প্রচুর পরিমাণ সৈন্য আহত এবং নিহত হচ্ছে তুরস্ক এবং যুক্তরাজ্যের, এই জন্য এদেরকে আমার কি দিতে হবে? সেবা দিতে হবে। এই জন্য সে যুক্তরাজ্য থেকে চলে আসলো এই অটোম্যান সাম্রাজ্যের এখানে। এসে যে সকল সৈন্যরা আহত হচ্ছিল এদেরকে সে হসপিটালে চিকিৎসা দেওয়া শুরু করলো। আর রাতের বেলা হাতে ল্যাম্প নিয়ে বিভিন্ন সৈন্য শিবির পরিদর্শন করত, যে কোনো আহত সৈন্য আছে কিনা, কারো চিকিৎসা লাগবে কিনা। এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের এই যে কৃতিত্ব বা এই যে অবদান, এটাতে খুশি হয়ে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে একটা উপাধি প্রদান করে, সেটা হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প। তাহলে লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি প্রদান করা হয় কাকে? এই যে নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। কোন ক্লাসের পিডিএফ পাইনি স্যার। আচ্ছা, পিডিএফ তো আপনাদের অফিস থেকে দিবে, কমেন্ট এখানে তো পিডিএফ চেয়ে লাভ আছে, আমি কি কমেন্টে আপনাদের পিডিএফ দিতে পারবো? আপনারা অফিসের যে হচ্ছে হটলাইন আছে সেখানে বলবেন যে আমাদের ক্লাসের পিডিএফ দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে সেখানে দিয়ে দিবে। স্যার এটা কি প্রাইমারি ক্লাস না বিসিএস? এটা হচ্ছে প্রাইমারি ক্লাস আপনাদের। আচ্ছা, এরপরে আসেন, খেয়াল করেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্রিমিয়া যুদ্ধে জয়লাভ করছে কোন দেশ? তুরস্ক বা অটোম্যান সাম্রাজ্য। তাহলে ক্রিমিয়া কার অধীনে চলে যাবে? এই তুরস্ক বা অটোম্যান সাম্রাজ্যের অধীনে চলে আসবে। কথা বুঝতে পারছেন? এখন খেয়াল করেন, আমরা দেখতে পাই 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। সেই বিশ্বযুদ্ধে আমরা দেখতে পেলাম অটোম্যান সাম্রাজ্য পরাজিত হয়েছে আর রাশিয়া জয়লাভ করছে। তাহলে রাশিয়ার অটোম্যান সাম্রাজ্যের মাঝে যে বিতর্কিত ভূমি ক্রিমিয়া এখন কে দখল করবে? যে জয়লাভ করবে, রাশিয়া ক্রিমিয়া কি করে নিল? দখল করে নিল। এখন রাশিয়া যে ক্রিমিয়া দখল করলো, খেয়াল করেন, দখল করার পরে আমরা দেখতে পেলাম রাশিয়ার নাম চেঞ্জ হয়ে গেল, যার নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। কথা বুঝতে পারছেন? এখন রাশিয়ার নাম সোভিয়েত ইউনিয়ন হলো 1922 সালে। একটু খেয়াল করেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিশাল রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন 1922 সালে প্রতিষ্ঠিত হলো। এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে 1991 সালে আমরা দেখলাম মোট 15টা রাষ্ট্র হয়েছে। কয়টা রাষ্ট্র হয়েছে? 15টা রাষ্ট্র হয়েছে। কত সালে? 91 সালে। তাহলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে 1991 সালে। এই 91 সালে ভেঙে যে 15টা রাষ্ট্র হয়েছে তার মধ্যে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া। এরপরে দ্বিতীয় বৃহত্তম যে রাষ্ট্র তার নাম হচ্ছে ইউক্রেন। নাম কি? ইউক্রেন। বোঝার ট্রাই করেন। এই ইউক্রেনকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এটাকে পূর্ব ইউক্রেন বলা হচ্ছে আর এটাকে পশ্চিম ইউক্রেন বলা হচ্ছে। এই ইউক্রেন যেটা হচ্ছে পূর্ব ইউক্রেন, এখানে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ক্রিমিয়া। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে জায়গা, এটার নাম ক্রিমিয়া, এটা হচ্ছে পূর্ব ইউক্রেন আর এটা হচ্ছে পশ্চিম ইউক্রেন। এই পূর্ব ইউক্রেন দেখেন রাশিয়ার সাথে লেগে আছে না, এই জন্য পূর্ব ইউক্রেনের অধিকাংশ জনগণ জাতিতে রুশ।
আর এই পশ্চিম ইউক্রেনের জনগণ অধিকাংশ জাতিতে রুশ না, এই জন্য এদেরকে বলা হয় অরুশ। তাহলে দুইটা জাতির লোক বসবাস করে, এখানে রুশ আর এখানে হচ্ছে অরুশ। তাহলে যেহেতু জাতি দুইটা, এদের মাঝে কি একটু দ্বন্দ্ব বা ঝামেলা চলবে কিনা? দুইটা জাতি হলে কি চলে? ঝামেলা চলে না? তাহলে এই দুইটা জাতির মাঝে কি আছে? ঝামেলা আছে। আর এরা যেহেতু জাতিতে রুশ, এদের সম্পর্ক ভালো কাদের সাথে? রাশিয়ার সাথে। আর এদের সম্পর্ক রাশিয়ার যারা শত্রু ইউএসএ এই গ্রুপের সাথে। কথা বুঝতে পারছেন? এই ইউক্রেনে যত প্রেসিডেন্ট ক্ষমতায় আসছে 1991 সালের পরে সব হচ্ছে ইউএসএ পন্থী। কিন্তু 2012 সালে ইউক্রেনে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ক্ষমতায় নিয়ে আসলো, যার নাম হচ্ছে ভিক্টর। এই ভিক্টরকে ক্ষমতায় নিয়ে আসছে কত সালে? 2012 সালে। তাহলে এই ভিক্টরের সাথে কার সম্পর্ক ভালো? রাশিয়ার। কিন্তু এদের সম্পর্ক ভালো না। এই জন্য ভিক্টর ক্ষমতায় এসে চিন্তা করলো যে আমি যদি এই গ্রুপের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে পারি, তাহলে এরাও আমার হাতে থাকলো আর এ তো আমার হাতে আছে। তাহলে দুইটা গ্রুপ যদি আমাকে চায়, আমি দীর্ঘদিন ধরে কি করতে পারবো? রাজত্ব করতে পারবো। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য আমরা দেখতে পেলাম ভিক্টর ইয়ানুকোভিচ সে হচ্ছে ইউএস এবং ইউরোপের সাথে সুসম্পর্ক করার জন্য 2013 সালে একটা চুক্তি করলো। এই চুক্তি করছে, খেয়াল করে দেখেন কাদের সাথে? এই গ্রুপের সাথে। তাহলে ভিক্টরের উপরে এখন রেগে যাবে কে? রাশিয়া বলতেছে তোকে ক্ষমতায় নিয়ে আসলাম আমি, আর তুই চুক্তি কার সাথে করতেছিস? চুক্তি বাতিল কর, নাহলে কিন্তু খবর আছে। যখন এই রাশিয়া থ্রেট দিছে, ভিক্টর ইয়ানুকোভিচ চিন্তা করতেছে বস তো রেগে গেছে, চুক্তি বাতিল না করা ছাড়া উপায় নাই। এই জন্য চুক্তি বাতিল করলো 2013 সালের ডিসেম্বর মাসে। তাহলে দেখেন তো এটা কাদের জন্য অপমানজনক? এই গ্রুপের জন্য অপমানজনক। এই জন্য এই গ্রুপ তাদের পন্থী জনগণকে উস্কানি দেওয়া শুরু করলো যে তোমরা ওই সরকারের বিরুদ্ধে কি শুরু করো? আন্দোলন শুরু করো। সেই আন্দোলনে টিকতে না পেরে ভিক্টর ইয়ানুকোভিচ 2014 সালে কি করলো? পদত্যাগ করলো। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে পদত্যাগ করলে কার জন্য ক্ষতি হইলো? রাশিয়া। রাশিয়া বলছে এতদিন পরে তোদের একটা প্রেসিডেন্ট দিলাম আর তাকে তোরা পদত্যাগ করাইছিস, দাঁড়া তোদের খবর আছে। 2014 সালে সাথে সাথে রাশিয়া আক্রমণ করে এই ক্রিমিয়া দখল করে নিল। তাহলে এতদিন পর্যন্ত ক্রিমিয়া ইউক্রেনের অধীনে ছিল, কিন্তু রাশিয়া দখল করলো কত সালে? 2014 সালে। তাহলে খেয়াল করে দেখেন ক্রিমিয়া রাশিয়া দখল করে কত সালে? 2014 সালে, ওখানে লেখা আছে। এখন এই ক্রিমিয়া যখন রাশিয়া দখল করছে, তখন আমরা দেখতে পেলাম রাশিয়ার এই গ্রুপ, ইউরোপ এবং ইউএসএ, এই দুই গ্রুপ মিলে একটা জোট ছিল যার নাম ছিল হচ্ছে G8। নাম কি ছিল? তখন এই গ্রুপ বলতেছে ওই এই কাজ করছে, আমাদের অঞ্চল ক্রিমিয়া দখল করছে, ওকে আমরা এই G8 থেকে বের করে দেব। এই জন্য 2014 সালেই G8 থেকে কাকে বের করে দিছে? তাহলে G8 থেকে যদি রাশিয়াকে বের করে দেয়, তাহলে G8 এর বর্তমান নাম কি হবে? G7। তাহলে G8 এর বর্তমান নাম কি? G7। ক্লিয়ার? এবার আসেন এখান থেকে আমরা একটু রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেটা বর্তমানে আলোচনায় আছে সেটা একটু আপনাদেরকে দেখাই দেয়, বোঝার ট্রাই করেন। এই ইউক্রেনে যত প্রেসিডেন্ট ক্ষমতায় আসছিল সবই হচ্ছে পশ্চিমাপন্থী, এই পন্থী প্রেসিডেন্ট ক্ষমতায় আসছে এই 2014 সালের পরে। তাহলে 2014 সালে যত প্রেসিডেন্ট হচ্ছে ইউএসএ পন্থী প্রেসিডেন্ট ইউক্রেনে ক্ষমতায় আসছে, তাহলে দ্বন্দ্ব কার সাথে? এই জন্য ইউক্রেনের প্রেসিডেন্টরা চিন্তা করতেছে আমাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তারা দেখলো যে একটা সংস্থা আছে যার নাম হচ্ছে ন্যাটো। নাম কি? ন্যাটো। এই ন্যাটোতে যোগদান করতে পারলে আমরা নিরাপদ। কারণ ন্যাটোতে বলতেছে কোন একটা রাষ্ট্র যদি সাপোজ ন্যাটোভুক্ত রাষ্ট্র ইউক্রেনকে আক্রমণ করে, আর ইউক্রেন যদি ন্যাটো সদস্য হয়ে যায়, তাহলে ন্যাটোর যে 32টা সদস্য আছে সবাই এক হয়ে এই রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করবে। কথা বোঝেন নাই? তাহলে যদি বলা হয় তুই আমার গ্রুপে আয়, তোকে আক্রমণ করলে আমরা সবাই ওর বিরুদ্ধে যুদ্ধ করব, তাহলে আমি কি নিরাপদ হয়ে গেলাম না? এই জন্য ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে চাচ্ছিল। এই ইউক্রেনকে দেখা দেখি এখানে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া সহ আরো কিছু রাষ্ট্র যারা রাশিয়ার প্রতিবেশী, এরা সবাই কিসে যোগদান করতে চাইছে? তো রাশিয়া চিন্তা করতেছে আমার প্রতিবেশী সব রাষ্ট্র যদি আমার বিপক্ষে যোগদান করে, তাহলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাহলে এদেরকে তো শিক্ষা দেওয়া উচিত। এই জন্য 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া হঠাৎ করে কোথায় আক্রমণ করলো? ইউক্রেন আক্রমণ করলো। যখনই আক্রমণ করছে এটা দেখছে ভাব খারাপ, ওদিকে রেগে গেছে, বলছে না না আমরা আর কেউ ন্যাটোতে যোগদান করবো না বস। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেন হচ্ছে বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা ওকে, দেখি অনলাইন আপনারা কি কমেন্ট করছেন। আচ্ছা
স্যার পিডিএফ দিলে ভালো হয়। দেখেন একই কমেন্ট করতেছেন তো করতেছেন, আমি তো বলেই দিছি পিডিএফ আপনাদের কোচিং থেকে দিবে, চেয়ে নিবেন। আমি এই স্লাইড ওনাদেরকে দিয়ে দিব, ওনারা পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, পিডিএফ পিডিএফ করে পাগল হয়ে যাচ্ছেন ভাই। পিডিএফ কেন, বই আপনাদের বাসায় আছে না? তো থেকে কি লাভ? কি পড়বেন এটাই আপনারা বুঝেন না, তাহলে আপনাদের বই থেকে কি লাভ? পিডিএফ নিয়ে কি করবেন? নিয়ে তো বাসায় যেয়ে রেখে দিবেন, মোবাইলে রেখে দিবেন, পড়বেনও না। এজন্য আগে বুঝে নেন। ওকে, তাহলে আসেন আমরা হচ্ছে এবার আসেন আমেরিকার গৃহযুদ্ধ আমরা পড়ব। খেয়াল করেন, আমেরিকার গৃহযুদ্ধ আমরা একটু পড়বো, একটু আমরা এদিকে নজর দেই। সবাই বোঝার ট্রাই করেন। এই জিনিসগুলো আপনারা বুঝলে ওয়ার্ল্ড পলিটিক্স আপনারা বুঝতে পারবেন, আপনাদেরকে মুখস্থ করতে হবে না। সেটা হচ্ছে এই ইতালির একজন নাবিক ছিল যার নাম হচ্ছে কলম্বাস। এই কলম্বাস আমরা দেখতে পাই যে 1492 সালে, কত সালে? 1492 সালে আমেরিকা আবিষ্কার করে। মূলত কলম্বাস সে ভুলক্রমে, খেয়াল করে দেখেন, ভুলক্রমে এখানে একটা দেশ আছে যার নাম বাহামা দ্বীপ। এই বাহামা দ্বীপে এসে সে এটাকে মনে করছে যে আমি ইন্ডিয়ার দিকে চলে আসছি, এই জন্য সে এই অঞ্চলের নাম প্রদান করে ওয়েস্ট ইন্ডিজ। কি নাম প্রদান করে? এটা কিন্তু ভুলক্রমে, বুঝতে পারছেন? এরপরে সেই আমেরিকার মূল ভূখণ্ডে আসলো, এসে সে এখন মনে করতেছে আমি মনে হয় ইন্ডিয়ার মূল ভূখণ্ডে চলে আসছি, বুঝতে পারছেন? এবং সে এখানে এসে দেখেন, আপনাদের এলাকায় কোনো বিদেশি লোক আসলে সবাই দেখার জন্য জমায়েত হন না? তো এই কলম্বাসকে দেখার জন্য আমেরিকার অনেক জনগণ চলে আসছে। তো দেখে যারা দেখতে আসছে কলম্বাসকে, প্রত্যেকের গায়ের রং লাল বর্ণের। আর তখন ইউরোপে অধিকাংশ মানুষ হচ্ছে কি সাদা বর্ণের, কিন্তু আমেরিকাতে এসে দেখে কোন বর্ণের? লাল বর্ণের। আবার আমেরিকা মনে করছে এটা ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার জনগণকে আপনি কি বলবেন? ইন্ডিয়ান। আর দেখতে লাল, এজন্য বললো রেড ইন্ডিয়ান। কথা বুঝতে পারছেন কিনা? এই কলম্বাস আমরা দেখতে পেলাম আমেরিকার মূল অধিবাসীদের নাম কি দিল? রেড ইন্ডিয়ান। এরাই হচ্ছে মূলত আমেরিকার মূল অধিবাসী, যারা দেখতে লাল বর্ণের। এরপরে আমরা দেখতে পেলাম যে এই আমেরিকাতে আধিপত্য বিস্তারের জন্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ ব্যবসায়ী বা জনগণ একটা সময় কোথায় আসলো? ইউএসএ তে আসলো। এই ইউএসএ তে যারা আসছে ইউরোপ থেকে, এরা প্রত্যেকে সাদা বর্ণের। কোন বর্ণের? সাদা বর্ণের। এরা আমেরিকা দখল করে ফেললো, আমেরিকা শাসন করা শুরু করলো। তখন এরা চিন্তা করতেছে আমাদের একটু জুতা পালিশ করা বা নিম্ন স্তরের কাজ করা, ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার জন্য আমাদের কিছু দাস দরকার, কাজের লোক দরকার। এজন্য আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কালো জনগণকে তারা কৃতদাস হিসাবে ক্রয় করে নিয়ে আসলো। কোথায়? এই আমেরিকাতে। তাহলে যাদেরকে কৃতদাস হিসাবে ক্রয় করে নিয়ে আসা হচ্ছে, তাদের কি কোনো অধিকার আছে? না, কোনো অধিকার নাই। যুগে যুগে এরা চরমভাবে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। এবং একটা সময় এই নির্যাতন নিষ্পেষণ যখন চরম পর্যায়ে উপনীত হয়েছে, তখন তারা আন্দোলন শুরু করলো, আমাদেরও কি লাগবে? অধিকার লাগবে। এই অধিকার আদায়ের জন্য এই কৃষ্ণাঙ্গরা আন্দোলন শুরু করলো। এই আন্দোলনটা 1861 সাল নাগাদ গৃহযুদ্ধে রূপান্তর হয়েছে, এবং সেই গৃহযুদ্ধ চলমান ছিল 1800 কত সাল পর্যন্ত? 65 সাল পর্যন্ত। 1861 থেকে 1865 সাল পর্যন্ত আমরা দেখতে পাই আমেরিকাতে গৃহযুদ্ধ চলছে, যার একদিকে ছিল শ্বেতাঙ্গ, অন্যদিকে কি ছিল? কৃষ্ণাঙ্গ। আর সেই গৃহযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এই আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি সর্বপ্রথম উপলব্ধি করতে পারলেন যে আমার দেশের জনগণের একটা পার্ট যদি সুযোগ সুবিধা পায় আর একটা পার্ট বঞ্চিত হয়, কখনো আমার দেশের উন্নয়ন হবে না। আমার দেশের জনগণের প্রতিটা অংশ যদি সমান সুযোগ সুবিধা পায় এবং তারা সবাই এই অধিকার পেয়ে যদি সবাই আমার এই ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখে, তাহলে আমার দেশ উন্নয়ন হবে। এই জন্য তিনি চিন্তা করলেন কৃতদাস প্রথা বিলুপ্ত করতে হবে। এই জন্য তিনি 1863 সালে কৃতদাস প্রথা বিলুপ্ত ঘোষণা করলেন, যেটা কার্যকর হলো 1865 সালে। কথা বুঝতে পারছেন কিনা? এবং এই আব্রাহাম লিঙ্কন এই গৃহযুদ্ধটা বন্ধ করার জন্য পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটা জায়গা আছে যার নাম হচ্ছে গ্যাটিসবার্গ, সেখানে যে একটা ভাষণ প্রদান করলেন, যেটাকে বলা হচ্ছে গ্যাটিসবার্গ ভাষণ বা গ্যাটিসবার্গ অ্যাড্রেস। সেই ভাষণে এই আব্রাহাম লিঙ্কন তিনি বললেন, আমরা কখনো যুদ্ধ, হানাহানি, রক্তপাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে
পারবো না। পারবো না। কথা বুঝতে পারছেন কিনা? পারবো না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সকল জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য তিনি একটা বক্তব্য দিলেন, ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, নট বুলেট। সমাধান হবে কিসের মাধ্যমে? ব্যালটের মাধ্যমে। সবার মতামত প্রকাশের স্বাধীনতা দিব, সবার অধিকার দিয়ে দিব। এবং তিনি বললেন যে আমাদের আমেরিকায় এমন একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এমন একটা সরকার আমরা প্রতিষ্ঠা করব যে সরকার সকল জনগণের জন্য কাজ করবে, যে সরকারকে আমরা বলবো জনগণের সরকার, এবং সে জনগণের দ্বারা পরিচালিত হবে। এই জন্য তিনি বললেন ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই দুইটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত উক্তি। খেয়াল করেন। দেখেন, এখন আসেন একটা জিনিস খেয়াল করেন। এই যে আব্রাহাম লিঙ্কন কাদেরকে অধিকার দিচ্ছে? কৃষ্ণাঙ্গদের। তাহলে কৃষ্ণাঙ্গরা অধিকার পাচ্ছে আর বঞ্চিত হচ্ছে কারা? তাহলে শ্বেতাঙ্গরা চিন্তা করতেছে যে আব্রাহাম লিঙ্কন ক্ষমতায় থাকা মানে আমাদের লস। এই জন্য অতর্কিত আক্রমণ করে আব্রাহাম লিঙ্কনকে হত্যা করে 1865 সালে। তাহলে আব্রাহাম লিঙ্কন নিহত হচ্ছে কত সালে? 1865 সালে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার গৃহযুদ্ধ, দেখেন এই যে সবই লেখা আছে এখানে, আমেরিকার গৃহযুদ্ধ এটা হচ্ছে মূলত শ্বেতাঙ্গ আর কাদের মাঝে? কৃষ্ণাঙ্গদের মাঝে। তো বলেন তো আপনারা কি? আপনারা কি? স্যার হাইলাইটস এসব নাই, হাইলাইটস এ থাকার কি দরকার? যদি হাইলাইটস পড়ে আপনার চান্স হয় তাহলে হাইলাইটস পড়েন, ক্লাস করবেন কেন? শুধু হাইলাইটস পড়তে থাকেন, ঠিক আছে? আচ্ছা বলেন। বাংলাদেশে সংকর। আচ্ছা, সংকর হচ্ছে উৎপত্তিগত দিক থেকে। যখন অনেকগুলা জাতির সংমিশ্রণে একটা জাতি গড়ে ওঠে সেটাকে কি বলা হয়? সংকর। বাঙালি এরা হচ্ছে কি বলে দ্রাবিড়, অস্ট্রিক, নেগ্রিটো সকল জাতির সমন্বয়ে গড়ে উঠছে, এই জন্য আপনি বলছেন সংকর, এটা উৎপত্তিগত দিক থেকে। কিন্তু এই যে আপনি কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ বলছেন, এটা উৎপত্তিগত দিক থেকে নাকি বর্ণের দিক থেকে, গায়ের রং দেখে? বর্ণের দিক থেকে। তাহলে বর্ণের দিক থেকে সংকর নামে কিছু আছে? নাই। বর্ণের দিক থেকে জাতিকে 3 ভাগে ভাগ করা হয়, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ আর হচ্ছে রেড পিপল, রঙিন জনগণ। সেক্ষেত্রে আপনারা হচ্ছেন রঙিন। আর কোন কোন দার্শনিক তারা বলছে বর্ণের ভিত্তিতে জাতিকে 4 ভাগে ভাগ করা হয়, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, রঙিন, আর হচ্ছে রঙিন বা ব্রাউন, আর একটা হচ্ছে উপমহাদেশীয়। আমরা হলাম কি? উপমহাদেশীয়। উপমহাদেশীয় অপশনে না থাকলে আমরা কি? ব্রাউন পিপুল বা হচ্ছে রঙিন জনগণ, রেড পিপুল। আচ্ছা, এবার আসেন রাশিয়া এবং হচ্ছে জাপান যুদ্ধ আমরা একটু দেখে নিই। দেখেন রাশিয়া জাপান যুদ্ধ, এখানে হচ্ছে রাশিয়া, দেখেন এটা হচ্ছে রাশিয়া, আর এখানে হচ্ছে কোন দেশ? জাপান। কথা বলা যাবে না। এখানে রাশিয়ার, এখানে কি? জাপান। এই রাশিয়া এবং জাপানের মাঝে দেখেন এখানে কিছু দ্বীপ আছে, যে দ্বীপগুলোকে বলা হয় কুরিল এবং হচ্ছে শাকালিন দ্বীপ। তো রাশিয়া দাবি করে এই দ্বীপগুলো তার, জাপানও দাবি করে এই দ্বীপগুলো তার। এই জন্য এই কুরিল এবং শাখালিন দ্বীপ নিয়ে জাপান এবং রাশিয়া এই দুইটা রাষ্ট্রের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল 1904 সালে। সেই যুদ্ধ চলমান ছিল 1905 সাল পর্যন্ত। সেই যুদ্ধে আমরা দেখতে পেলাম জাপান জয়লাভ করলো। তাহলে কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ কার অধীনে চলে আসবে? জাপানের অধীনে চলে আসবে। কত সালে? এই যে 1905 সালে। এখন কোশ্চেন হতে পারে কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ কার অধীনে? জাপান। তো 1904-5 পরে কি এদের মাঝে যুদ্ধ হয় নাই? দেখেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, যেখানে একদিকে জাপান অন্যদিকে রাশিয়া হয়েছে না? সেই যুদ্ধে কোন গ্রুপ জয়লাভ করছে? সোভিয়েত ইউনিয়নের গ্রুপ, মানে কি? রাশিয়ার গ্রুপ। তাহলে রাশিয়া এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ কি করে নিবে? দখল করে নিবে। এই জন্য খেয়াল করে দেখেন, এই যে জাপানের যে কালার, সরি এই যে রাশিয়ার যে কালার, এই কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জের কি সেম কালার না? কথা বুঝতে পারছেন কিনা? এজন্য জিনিসগুলো বুঝতে হবে, বুঝে পড়লে অনেক মজার সাধারণ জ্ঞান। বুঝতে পারছেন? আচ্ছা, ওই যে মুখস্থ করেন আপনারা, বুঝে পড়েন না, ঠিক আছে? এটা এবার আসেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, ফকল্যান্ড যুদ্ধ, এটা হচ্ছে সর্বশেষ যুদ্ধ। এরপর আমরা অন্যান্য টপিকগুলো আপনাদেরকে দেখাই দিব। খেয়াল করেন,
ফকল্যান্ড যুদ্ধটা কি জিনিস একটু দেখেন। এখানে দেখেন একটা দেশ আছে, নাম কি বলেন তো? আর্জেন্টিনা। আপনাদের যে বিখ্যাত প্লেয়ার আছে না, নাম কি? মেসি। আচ্ছা দেখেন, এই আর্জেন্টিনার পাশে এখানে একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এই ফকল্যান্ড দ্বীপ কার হওয়ার কথা? আর্জেন্টিনা হওয়ার কথা। কিন্তু এটা অবৈধভাবে দখল করে রাখছে এখানে একটা দেশ আছে যার নাম যুক্তরাজ্য। কথা বুঝতে পারছেন কিনা? এখন ওর শক্তি বেশি ছিল এই জন্য দখল করে রাখছে। যেমন দেখেন এত বছর ধরে, 17 বছর ধরে আওয়ামী লীগের শক্তি বেশি ছিল, এজন্য বিভিন্ন বাস টার্মিনাল বিভিন্ন জায়গাতে চাঁদা কারা নিত? আওয়ামী লীগ নিত। এখন আবার দেখেন চেঞ্জ হয়ে গেছে না? যার যখন ক্ষমতা থেকে সে লুটে পুটে খায়। তো সেম ভাবে খেয়াল করে দেখেন, এই যুক্তরাজ্য এই ফকল্যান্ড দ্বীপটা দখল করে নেয়। আর্জেন্টিনা চিন্তা করতেছে দ্বীপটা তো আমার হওয়ার কথা, তাহলে আমাকে এটা দখল করতে হবে। এই জন্য 1982 সালে আর্জেন্টিনা কোথায় আক্রমণ করলো? ফকল্যান্ড দ্বীপে আক্রমণ করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে একদিকে আর্জেন্টিনা, অন্যদিকে যুক্তরাজ্যের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের প্রাথমিক পর্যায়ে আর্জেন্টিনা জয়লাভ করতে থাকে। কোন দেশ? আর্জেন্টিনা জয়লাভ করতে থাকে। আর তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল যার নাম হচ্ছে মার্গারেট থাচার। মার্গারেট থাচার। এই মার্গারেট থাচার যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। সে চিন্তা করলো এটা তো আর্জেন্টিনাকে দেওয়া যাবে না। সে কিছু সুনিপুণ কৌশল অবলম্বন করে, টেকনিক অবলম্বন করে ব্রিটিশ নৌবাহিনী এবং বিমান বাহিনীকে প্রেরণ করলো খুব দ্রুত গতিতে। কোথায়? এই আর্জেন্টিনায়। ফলে ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের মাঝে যুদ্ধ চরম পর্যায়ে উপনীত হলো। কিন্তু মার্গারেট থাচারের কৌশলের কারণে এই যুদ্ধে জয়লাভ করলো কোন দেশ? যুক্তরাজ্য। তখন যুক্তরাজ্য চিন্তা করলো যে নারী প্রধানমন্ত্রী, কিন্তু তো ব্রেন ব্যাপক, কথা বোঝেন নাই? চিন্তা করলো যে ওকে তো কিছু একটা করা দরকার, উপাধি দেওয়া দরকার, তার টেকনিকের কারণে আমরা জয়লাভ করছি। এই জন্য ব্রিটিশ প্রশাসক দল তার এই কৌশলে খুশি হয়ে তাকে একটা উপাধি প্রদান করে, সেটা হচ্ছে আয়রন লেডি। নাম কি? তাহলে আয়রন লেডি বা লৌহ মানবী বলা হয় কাকে? মার্গারেট থাচারকে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই যে দেখেন, এই যে ফকল্যান্ড যুদ্ধ এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন আপনাদের সকল যুদ্ধগুলো হচ্ছে আমি এখানে দেখাই দিলাম। এবার আসেন একটু খেয়াল করেন, এই যে দেখেন এখানে আর্জেন্টিনা, আর এখানে কোনটা? ফকল্যান্ড আইল্যান্ড। মানে কি? দ্বীপ। না, আইসল্যান্ড না, আইল্যান্ড উচ্চারণ হবে। এটা হচ্ছে উচ্চারণ হবে আইল্যান্ড মানে দ্বীপ, আর আইল্যান্ডস মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। দেখেন এখানে ছোট ছোট অনেক দ্বীপ আছে না? বুঝতে পারছেন কিনা? এই জন্য এটা হচ্ছে দ্বীপপুঞ্জ। আচ্ছা দেখেন এখানে একটা ছোট্ট একটা রাষ্ট্র আছে, দেখেন সরু এবং লম্বা। নাম কি? চিলি। লাঠি যেরকম সরু এবং লম্বা সেরকম না, এজন্য এই চিলিকে বলা হয় পৃথিবীর লাঠি। কি বলা হয়? পৃথিবীর লাঠি। এবং দেখেন পৃথিবীতে এরকম সরু এবং লম্বা আর কোন রাষ্ট্র পাবেন না, এজন্য বলা হয় পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র হচ্ছে কোনটা? চিলি। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে দেখেন মানচিত্র দেখে পড়লে ভুল হবে, সব দেখে পড়তে হবে। এরপর দেখেন এখানে একটা রাষ্ট্র আছে যার নাম দেখেন ইকুয়েডর। নাম আছে না? আচ্ছা দেখেন এটা হচ্ছে ইকুয়েডর। আমরা জানি পৃথিবীর একদম মাঝ বরাবর একটা রেখা আছে যার নাম হচ্ছে নিরক্ষরেখা, বিষুব রেখা। নাম শুনছেন না? এই নিরক্ষরেখা বা বিষুব রেখা, এটাকে ইংরেজিতে বলা হয় ইকুয়েডর। এই ইকুয়েডর রেখাটা এই দেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করছে, এই জন্য এই দেশের নাম হয়েছে কি? কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য বিষয়গুলো জি হ্যাঁ। আচ্ছা এবার আসেন আমরা হচ্ছে মুদ্রা দেখব, বিভিন্ন দেশের যে মুদ্রাগুলো, সেই মুদ্রাগুলো আমরা একটু দেখে নেই। খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে কিছু দেশ আছে যাদের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। এই পাউন্ড কাদের মুদ্রার নাম? খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা সহজে একটা টেকনিক মাথায় রাখবো। সেই টেকনিকটা হচ্ছে যুক্তরাজ্যে কি মেলে? শিরা মেলে। দেখেন কিছু কিছু এলাকা আছে, যেসব এলাকায় তরকারির যে ঝোল আছে না, এটাকে কি বলে? শিরা বলে। তারপরে মিষ্টির যে ঝোল আছে না, এটাকে কি বলে? শিরা বলে। তো বলতেছে যুক্তরাজ্যে কি মেলে? শিরা মেলে। তাহলে যুক্তরাজ্য একটা পাচ্ছি, এই দন্তুশয় রশ্মিতে হচ্ছে কি? সিরিয়া। এই যে শিরাতে হচ্ছে কি? সিরিয়া। এরপরে মিতে হচ্ছে মিশর, এলতে হচ্ছে লেবানন। এই চারটা দেশের মুদ্রার নাম হচ্ছে কি? পাউন্ড।
তাহলে আমরা সহজে টেকনিক মনে রাখবো, যুক্তরাজ্যে কি মেলে? শিরা মেলে, এবং সেখানে মুদ্রার নাম কি হবে? পাউন্ড হবে। তাহলে আমরা 4টা দেশের মুদ্রা পেয়ে গেলাম। এবার আসেন, খেয়াল করেন অনেক দেশের মুদ্রার নাম আছে কি? দিনার। নাম কি? দিনার। খেয়াল করেন এটা টেকনিক হচ্ছে, আজ তিশা ও লিবা কই ওরা হচ্ছে কি করবে? ডিনার করবে। এই ডিনার দিয়ে মূলত বোঝানো হচ্ছে কি? দিনার। বুঝতে পারছেন কিনা? এবার আসেন, আজ আতে হচ্ছে আলজেরিয়া, বর্গীয় জতে হচ্ছে জর্ডান, তিতে হচ্ছে তিউনেশিয়া, সাথে হচ্ছে সিরিয়া, ওতে হচ্ছে, খেয়াল করে দেন ওতে কিছু নাই, এখানে হচ্ছে এলতে হচ্ছে কি? লিবিয়া, আর বাতে হচ্ছে বাহরাইন, কই কতে হচ্ছে কুয়েত, রসাইতে হচ্ছে ইরাক। এই রাষ্ট্রগুলোর না, এই রাষ্ট্রগুলোর খেয়াল করে দেখেন, এই রাষ্ট্রগুলোর মুদ্রার নাম কি? ও সরি, এটা এখানে সিরিয়া হবে না, সিরিয়াটা হচ্ছে ভুল ক্রমে দেওয়া হয়েছে, এখানে সিরিয়া না। আচ্ছা, এই সিরিয়া বাদ দিয়ে খেয়াল করেন, এই যে বাকি যে 6টা রাষ্ট্র, 6টা না 7টা রাষ্ট্র, সেই 7টা রাষ্ট্রের আমরা দেখতে পাচ্ছি মুদ্রার নাম কি হবে? দিনার। না না, 2টা না, ওটা হচ্ছে পাউন্ড। সিরিয়ার মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা রাষ্ট্রের মুদ্রার নাম কি? দিনার। আর তার আগে কি দেখলাম? পাউন্ড। আচ্ছা, এরপরে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি? ডলার। দেখবেন পৃথিবীর অনেক রাষ্ট্র আছে তাদের মুদ্রার নাম কি? ডলার। এই ডলারের সংকেত খেয়াল করেন, এস কেটে দিতে হবে। এটা হচ্ছে কি? ডলারের সংকেত। আচ্ছা, এবং আমরা জানি যে আন্তর্জাতিক যে মুদ্রা, বিশ্ববাজারের যে মুদ্রা, সেই মুদ্রার নাম কি? ডলার। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করছে যে তার এই মুদ্রা ডলার, এটাই হচ্ছে বিশ্ববাজারে চলবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেশের মুদ্রার নাম কি? ডলার। তো সেই রাষ্ট্রগুলোর টেকনিকটা আমরা একটু দেখি। গনি মাঝির জামাই কি পাস করছে? এইচএসসি পাস করছে। এইচএসসি পাস না করলে বিবিএ পড়তে পারবে না। কিন্তু সে চিন্তা করলো আমি বিবিএ পড়তে কোথায় যাব? অস্ট্রেলিয়া যাব। তাহলে গনি মাঝির জামাই এইচএসসি পাস করে বিবিএ পড়তে কোথায় গেল? অস্ট্রেলিয়া গেল। এবার আসেন খেয়াল করেন, গতে হচ্ছে কি? গায়ানা, দন্তনের রশ্মিতে হচ্ছে কি? নিউজিল্যান্ড, মাতে হচ্ছে কি বলে? মার্কিন যুক্তরাষ্ট্র, বর্গীয় জয় রশ্মিতে হচ্ছে জিম্বাবুয়ে, এরপরে বর্গীয় জয় একাতে হচ্ছে কি? জামাইকা, এরপরে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ, রস্বইতে হচ্ছে ইকুয়েডর, যেটা আপনাদেরকে দেখাইলাম কিছুক্ষণ আগে, এইচতে হচ্ছে হংকং। খেয়াল করেন হংকং কিন্তু স্বাধীন রাষ্ট্র না, বাট একটা অঞ্চলের মুদ্রা আবার ভিন্ন, সেটা হচ্ছে কি? এইচতে হংকং, এসতে হচ্ছে সিঙ্গাপুর, সিতে হচ্ছে কানাডা, এরপরে খেয়াল করে দেখেন বিতে হচ্ছে বেলিজ, বিতে হচ্ছে ব্রুনাই, এতে হচ্ছে অ্যান্টিগুয়া বারমুডা, একটা দেশ আছে না অ্যান্টিগুয়া ও বারমুডা। আচ্ছা, এরপরে খেয়াল করেন অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়া নিজেই আছে, আর গ্যালোতে হচ্ছে গ্রানাডা। এই সকল রাষ্ট্রগুলোর মুদ্রার নাম কি হবে? ডলার। তাহলে এই টেকনিকটা মনে রাখবেন কিনা, যে গনি মাঝির জামাই এইচএসসি পাস করে বিবিএ পড়তে কোথায় গেছিল? অস্ট্রেলিয়া গেছে। আর এটা কি হবে? ডলার হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন আর যে মুদ্রা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইউরোপের যে রাষ্ট্রগুলো, তারা আমরা দেখতে পাই একটা আঞ্চলিক সংস্থার সদস্য, যে আঞ্চলিক সংস্থার নাম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়নের একটা কি বলে কমন যে মুদ্রা, অভিন্ন মুদ্রা, তার নাম হচ্ছে ইউরো। এই জন্য আমরা দেখতে পাই ইউরোপের রাষ্ট্রগুলো যারা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, তারা অধিকাংশই যে মুদ্রা ইউজ করে সেটা হচ্ছে কি? ইউরো মুদ্রা ইউজ করে। এছাড়া আরো কিছু দেশের মুদ্রা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে সিঙ্গেল মুদ্রা আছে না, ভুটানের গুলট্রাম, তারপরে হচ্ছে বাংলাদেশের টাকা, ভারতের রুপি। বুঝতে পারছেন কিনা? এগুলো একটু পড়তে হবে। তবে 3টা দেশের মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন কাছাকাছি এগুলোর নাম। এজন্য একটা হচ্ছে জাপান, আর একটা হচ্ছে চীন, আর হচ্ছে উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া আর হচ্ছে দক্ষিণ কোরিয়া। এই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম সেম, জাপান আলাদা, চীন আলাদা। বলতে পারবেন কার মুদ্রা কোনটা? চীনের মুদ্রার নাম কি বলেন দেখি? দেখি অনলাইনে যারা আছেন, স্যার মুদ্রার মান কি একই? না না, মুদ্রার মান তো একই না, এক এক দেশের মুদ্রার মান এক এক রকম।
দেখি চীনের মুদ্রার নাম কি একটু সবাই বলেন, অনলাইনে যারা আছেন। ইউয়ান, ইউয়ান অথবা রেন, রেন, রেনবেনবি। আচ্ছা আমরা দেখি, দেখেন চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। নাম কি? ইউয়ান। জাপান 3 অক্ষর দিয়ে, জাপানের মুদ্রার নামও 3 অক্ষর দিয়ে, যার নাম হচ্ছে ইয়েন। আর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ওন। দুইটা মুদ্রার নাম কি সেম, নাম কি ওন। এই যে অনলাইনে অনেকেই লিখছেন, হ্যাঁ রাইট, যারা চীনের মুদ্রার নাম লিখছেন হচ্ছে ইউয়ান, তাদেরটা হচ্ছে রাইট। জাপান হচ্ছে ইয়েন, আর 2 কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন। আচ্ছা, যে অনলাইনে অনেকেই লিখছেন, অসংখ্য ধন্যবাদ যারা রাইট অ্যান্সার দিছেন। আচ্ছা এবার আসেন, আমরা মুদ্রাগুলো দেখে ফেললাম, আর বাকি যে মুদ্রা বললাম যেগুলো ভিন্ন, একটা একটা ভিন্ন, এগুলো আপনার একটু গাইড বই দেখে পড়ে নিতে হবে, কারণ এগুলো তো পড়ানোর কিছু নাই, টেকনিক নাই এখানে কোনো। আচ্ছা এবার আসেন রাজধানী। রাজধানী গুরুত্বপূর্ণ আপনাদের হচ্ছে প্রাইমারি এবং নিবন্ধনের জন্য, যে কোন দেশের রাজধানীর নাম কি। তবে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এশিয়ার রাষ্ট্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোন মহাদেশের রাষ্ট্রগুলো? এশিয়া মহাদেশের যে রাষ্ট্রগুলো, তাদের রাজধানী আপনাদেরকে পড়ে ফেলতে হবে। যেমন আপনাদের পাশে হচ্ছে ভারত, ভারতের রাজধানীর নাম কি? দিল্লি। শুধু দিল্লি? নয়া দিল্লি। পাকিস্তানের হচ্ছে ইসলামাবাদ। তারপরে হচ্ছে ইরানের কোনটা? তেহরান। আফগানিস্তানের কোনটা? আফগানিস্তানের কাবুল। পাকিস্তানের হচ্ছে ইসলামাবাদ। কথা বুঝতে পারছেন কিনা? এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, এদের রাজধানী আপনাদের একদম কি করতে হবে? টু দা পয়েন্টে ঠোঁটস্থ করতে হবে। এটা তো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, এখানে কিন্তু কোনো টেকনিক নাই। আচ্ছা এবার আসেন একটা জিনিস, কিছু দেশের রাজধানী খুবই গুরুত্বপূর্ণ, সেগুলা কি জন্য একটু খেয়াল করেন। সেটা হচ্ছে একটা দেশ যখন আমরা বলবো, মাথায় তার রাজধানীর নাম চলে আসে না? আসে কিনা? কিন্তু খেয়াল করে দেখেন, এমন কিছু বিশ্বের রাষ্ট্র আছে যে রাষ্ট্রের নাম বললে তার রাজধানীর নাম মাথায় আসে না, অন্য শহরের নাম মাথায় আসে। তার কারণ হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানী থেকে ওই শহর বেশি গুরুত্বপূর্ণ। আমার কথা বুঝতে পারছেন? জাপানের রাজধানীর নাম কি? জাপানের রাজধানীর নামই তো টোকিও। আমার কথা বুঝতে পারছেন? যেমন খেয়াল করে দেখেন, আপনাদেরকে আমি উদাহরণ দেই। আমরা যখনই বলি তুরস্ক, মাথায় আসে কি? তুরস্ক বললেই এই তুরস্ক যে শহরের কথা আমাদের মাথায় আসে, তার নাম হচ্ছে ইস্তাম্বুল। নাম কি? ইস্তাম্বুল। কারণ খেয়াল করে দেখেন, দুইটা মহাদেশে পড়ছে যে শহর, সেটা হচ্ছে কোনটা? ইস্তাম্বুল। কিন্তু তুরস্কের রাজধানীর নাম কিন্তু ইস্তাম্বুল না, তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। নাম কি? তাহলে খেয়াল করে দেখেন তো, এই তুরস্কের রাজধানী থেকে সবচেয়ে আলোচিত শহর কোনটা? ইস্তাম্বুল। এই জন্য তুরস্কের রাজধানীর কথা বললেই আপনাদের মাথায় চলে আসবে ইস্তাম্বুল, ভুল করে ফেলবেন। এই ভুলগুলো করা যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। একটা বললাম। 2 নাম্বার আছেন, যদি বলি সুইজারল্যান্ড, তাহলে সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? সুইজারল্যান্ড। অনলাইনে যারা আছেন বলেন তো সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি, দেখি পারেন কিনা। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি বলেন দেখি। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? বার্ন। কিন্তু খেয়াল করেন, সুইজারল্যান্ড বললেই আমাদের মাথায় আসে কি? জেনেভা। কারণ সম্মেলন হয় সব কোথায়? জেনেভাতে। কিন্তু রাজধানী হচ্ছে কি? বার্ন। এইগুলা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু বিপদে পড়বেন। এরপর আসেন আর একটা বিষয়, দেখা যাচ্ছে না, কমেন্ট দেখা যাচ্ছে না, কমেন্ট দেখা যাচ্ছে না। আচ্ছা এরপর আসেন, খেয়াল করেন আরো একটা রাষ্ট্রের নাম বলি, সেটা হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের রাজধানীর নাম কি বলেন দেখি। নেদারল্যান্ড রাজধানীর নাম কি বলেন। সবকিছুতে অপশন চাওয়া যাবে না, দেখি বলেন নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? আচ্ছা অনলাইনে একটু সমস্যা হয়েছে।
আচ্ছা বলেন নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? অনলাইনে যারা আছেন দেখি কমেন্ট আসতেছে কিনা। হ্যাঁ, সিদরাতুল মুনতাহা লিখছেন যে হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন। হ্যাঁ, এবার বলেন নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? একজন লিখছে স্যার হেগ হবে না, কারণ নেদারল্যান্ড বললে আমাদের মাথায় আসে কোনটা? হেগ। কারণ আন্তর্জাতিক যত আদালত আছে, খেয়াল করেন আন্তর্জাতিক আদালত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। দুইটা সদর দপ্তরই হচ্ছে কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে। এই জন্য নেদারল্যান্ড বললে আমাদের মাথায় আসে কি? হেগ। কিন্তু সদর দপ্তর কিন্তু হেগ হবে না। এই নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে আমস্টারডাম। আমস্টারডাম, আমস্টারডাম। আচ্ছা, ফিনম জাহান লিখছেন হচ্ছে আমস্টারডাম। হ্যাঁ রাইট, যারা আমস্টারডাম লিখছেন তাদেরটা হচ্ছে ঠিক আছে। এবার আসেন খেয়াল করেন আরো একটা দেশ বলি, অস্ট্রেলিয়া। বলেন রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম অনলাইনে যারা আছেন বলেন দেখি, শুনি। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম দেখেন, একজন লিখছেন ভিয়েনা। না, ভিয়েনা কেন হবে? আমি তো অস্ট্রিয়া বলি নাই, আমি কি বলছি? অস্ট্রেলিয়া। অস্ট্রিয়া বললে ভিয়েনা। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? একটু খেয়াল করেন, অস্ট্রেলিয়া বললেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে সিডনি। নাম কোনটা আসে? সিডনি। কেউ বলবে মেলবোর্ন, এগুলা মাথায় আসে কারণ এগুলা বড় শহর। কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। নাম কি? ক্যানবেরা। তাহলে এই রাষ্ট্রগুলো কি মাথায় রাখা যাবে কিনা? এগুলো ভুল করা যাবে না। তারপর আমরা যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, রাজধানীর নাম কি? ইউএসএ রাজধানীর নাম কি? দেখি অনলাইনে যারা আছেন বলেন। ওই যে দেখেন আরেকজন বলছে হচ্ছে নিউ ইয়র্ক। তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বললে নিউ ইয়র্ক মাথায় আসার কারণ জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে কোথায়? নিউ ইয়র্কে। এই জন্য ব্যাপক পরিমাণ নিউ ইয়র্ক আমাদের পড়া হয়। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। কথা বুঝতে পারছেন? একজন লিখছেন যে ক্যালিফোর্নিয়া। এই যে হ্যাঁ, ক্যালিফোর্নিয়া আলোচিত একটা জায়গা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এগুলা কি মাথায় রাখা যাবে কিনা? কানাডার রাজধানীর নাম কি? কানাডার রাজধানীর নাম কি বলেন? কানাডার রাজধানীর নাম কি বলেন? কানাডার রাজধানীর নাম কি? দেখি একটু, দেখি অনলাইনে পারে কিনা। কানাডার রাজধানীর নাম বলেন দেখি, আপনাদের জন্য ওয়েট করতেছি অনলাইনে যারা আছেন। কানাডার রাজধানীর নাম, কানাডার রাজধানীর নাম এই যে রাসেল আহমেদ রাইট অ্যান্সার লিখছেন, সেটা হচ্ছে অটোয়া। কানাডার রাজধানীর নাম কি? অটোয়া। বুঝতে পারছেন কিনা? তাহলে এই রাষ্ট্রগুলো এগুলা মাথায় রাখতে হবে যাতে করে রাজধানী কি না হয়, ভুল না হয়। ঠিক আছে কিনা? আমি এখানে গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রগুলো আছে তাদের রাজধানী আপনাদেরকে পড়াইয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা। কেনিয়ার নাইরোবি। হ্যাঁ, কেনিয়ার রাজধানীর নাম হচ্ছে নাইরোবি। বুঝতে পারছেন কিনা? আবার কিছু কিছু রাষ্ট্র আছে যাদের রাজধানী হচ্ছে একাধিক, আছে না? যেমন শ্রীলঙ্কা, খেয়াল করে দেখেন ওর একটা রাজধানীর নাম হচ্ছে কলম্বো, আর একটা হচ্ছে শ্রীবর্ধনেপুর কোর্টে। আবার দেখেন দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে তিনটা, জোহানেসবার্গ, তারপর হচ্ছে কেপটাউন, প্রিটোরিয়া। বুঝতে পারছেন কিনা? এগুলো মাথায় রাখতে হবে। যাদের হচ্ছে রাজধানী একাধিক সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আসেন আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে কি? পুরস্কার। এই পুরস্কারের ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, একটু খেয়াল করেন। পুরস্কারের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নোবেল পুরস্কার। আর 2024 সাল যেহেতু সর্বশেষ সাল, এই 24 সালে যারা নোবেল পাইছে এদের জিনিসটা আমাদের কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। এখান থেকে কোশ্চেন হতে পারে। তবে নোবেল পুরস্কার সম্পর্কে কিছু বেসিক বিষয় আমি আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে নোবেল পুরস্কার এটা হচ্ছে প্রবর্তন করে হচ্ছে আলফ্রেড নোবেল, যে ডিনামাইট আবিষ্কার করে। এই ডিনামাইটের আবিষ্কারক যার নাম হচ্ছে আলফ্রেড নোবেল, সে চিন্তা করলো যে 1901 সালে তার এই ফান্ড থেকে কিছু পুরস্কার প্রদান করা উচিত।
এই জন্য সে 1901 সালে এই নোবেল পুরস্কারটা কি করলো, প্রদান করা শুরু করলো। বুঝতে পারছেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে এই নোবেল পুরস্কারটা মূলত প্রদান করা হয় 6টা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? 6টা ক্ষেত্রে নোবেল পুরস্কারটা প্রদান করা হচ্ছে। খেয়াল করে দেখেন, এখানে আপনাদের পিডিএফ শিটে দিয়ে দেওয়া হবে যে 6টা ক্ষেত্রে কে কে নোবেল পাইছে। কে কে নোবেল পাইছে সেটা আমরা হচ্ছে এখানে এই যে দিয়ে দিছি। তবে আপনাদেরকে একটু কাজ কমায় দেই, এত বেশি মুখস্থ করার দরকার নাই। পদার্থ বিজ্ঞান দরকার নাই, রসায়ন বিজ্ঞান দরকার নাই, চিকিৎসা বিজ্ঞান দরকার নাই। কথা বুঝতে পারছেন কিনা? যখন আপনারা সায়েন্সের কোন স্টুডেন্ট সায়েন্স রিলেটেড পরীক্ষা দিতে যাবেন, ওখানে আপনাদের এইগুলো লাগতে পারে। কিন্তু নর্মাল যে প্রাইমারি পরীক্ষা বা এই যে এটিও বা এই ধরনের যে পরীক্ষা নিবন্ধন, এখানে এগুলো দরকার নাই। এখানে আপনারা পড়তে হবে কি? সাহিত্য, শান্তি, অর্থনীতি। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে 2024 সালে এই সাহিত্য, শান্তি আর অর্থনীতি, এই 3টা ক্ষেত্রে যারা নোবেল পাচ্ছে এদেরটা আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছেন কিনা? এবার আসেন, নোবেল পুরস্কারের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম তথ্য আছে। এই ব্যতিক্রম তথ্যগুলো বিভিন্ন সময় আপনাদের সামনে আলোচনায় আসবে এবং এই ব্যতিক্রমী যে তথ্য সেখান থেকে কোশ্চেন হতে পারে। সেই ব্যতিক্রমী তথ্যটা আমি আপনাদেরকে একটু বলি, খেয়াল করে দেখেন, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। পৃথিবীতে একজন রাষ্ট্রনায়ক আছে যে রাষ্ট্রনায়ক সাহিত্যে নোবেল পাইছে। বলেন তো যে ব্যক্তির নাম কি? পৃথিবীতে একজন রাষ্ট্রনায়ক যে সাহিত্যে নোবেল পাইছে, দেখি বলেন। পৃথিবীতে একজন রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী যে হচ্ছে সাহিত্যে কি পাইছে? নোবেল পাইছে। একটু বলেন দেখি, অনলাইনে যারা আছেন আপনারা বলেন। কি চার্চিল? আচ্ছা, দেখি অনলাইনে কি বলে। হৃদয় হাসান, তারপরে হচ্ছে সোহেল হাসান রনি, হাসান মাজিদুল হচ্ছে রাইট অ্যান্সার দিচ্ছেন এরা। সেটা হচ্ছে উইনস্টন চার্চিল, নট উইলিয়াম চার্চিল। কি? উইনস্টন চার্চিল, যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। কথা বুঝতে পারছেন কিনা? এখন একটা জিনিস খেয়াল করেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, তাকে সাহিত্যে নোবেল দিচ্ছে। কিসে নোবেল দিচ্ছে? সাহিত্যে নোবেল দিচ্ছে। দেখেন, সাহিত্যে নোবেল পাচ্ছে কে? পাচ্ছে উইনস্টন চার্চিল। এখন দেখেন, এই উইনস্টন চার্চিলকে যে নোবেল দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে, তার পেছনে প্রধান কারণ হচ্ছে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ী শক্তি। তাকে পাম্পিং করার জন্য কি দিচ্ছে? পুরস্কার দিচ্ছে। কথা বোঝেন নাই? যেমন দেখেন, আপনাদের এতদিন ক্ষমতাধর প্রধানমন্ত্রী ছিল অনেক বছর ধরে, হাসিনা। এই জন্য আপনারা বিভিন্ন সময় তাকে পাম্পিং করার জন্য বিভিন্ন উপাধি দিতেন না? যে দিলে ফুলায় ফাপায় রাখলে আমরা একটু লাভ পাইতে পারি। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য সেম ভাবে একে পাম্পিং করার জন্য নোবেল কমিটি তাকে কি দিচ্ছে? নোবেল দিচ্ছে। তো আমার কথা হচ্ছে, নোবেল দিবি তুই, দে, কোনো সমস্যা নাই, তুই শান্তিতে দিতে পারতিস, সাহিত্যে কেন দিলি? এই উইনস্টন চার্চিল তার লাইফে মাত্র 2টা বই লিখছে। কয়টা বই? 2টা। একটা হচ্ছে দ্য রিভার ওয়ার, আর একটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তাকে দ্য হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই গ্রন্থটা লেখার জন্য নোবেল দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে, যে ব্যক্তি তার লাইফে মাত্র 2টা বই লিখছে, ও সাহিত্যের এমন কি মর্ম উপলব্ধি করতে পারছে যে আপনি ওকে সাহিত্যে নোবেল দিলেন? আমার কথা বোঝেন নাই? তাহলে আসেন, খেয়াল করে দেখেন, ফ্রান্সের একজন সাহিত্যিক আছে যে সাহিত্যের নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করছে। তাহলে সাহিত্যের নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করছে কোন দেশের সাহিত্যিক? ফ্রান্সের সাহিত্যিক, যার নাম হচ্ছে জ্যাঁ-পল সার্ত্রে। নাম কি? জ্যাঁ-পল সার্ত্রে। এখন এই জ্যাঁ-পল সার্ত্রে কেন প্রত্যাখ্যান করছে খেয়াল করেন। সে বলতেছে, যে সাহিত্যে উইনস্টন চার্চিলের মতন ব্যক্তি নোবেল পুরস্কার পায়, আমিও যদি সেই সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণ করি, তাহলে ওর সাহিত্যের মান আর আমার সাহিত্যের মান কি হয়ে যাবে? তো আমার সাহিত্যের মানকে তো আমি এত ছোট করতে পারি না। এই জন্য সে সাহিত্যের নোবেল পুরস্কার কি করছে? প্রত্যাখ্যান করছে। আমার কথা বুঝতে পারছেন কিনা? তাহলে সাহিত্যের নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী ব্যক্তিকে জ্যাঁ-পল সার্ত্রে। কোন দেশের? ফ্রান্সের। এবার আসেন, একজন মুসলিম ব্যক্তি যে সর্বপ্রথম শান্তিতে নোবেল পাইছে। প্রথম মুসলিম ব্যক্তি যে শান্তিতে কি পাইছে? নোবেল পাইছে। বলেন দেখি কে? যার নাম হচ্ছে কি? আনোয়ার সাদাত। খেয়াল করেন, প্রথম মুসলিম ব্যক্তি যে শান্তিতে কি পাইছে? নোবেল পাইছে, যার নাম হচ্ছে আনোয়ার সাদাত।
এই আনোয়ার সাদাত হচ্ছে মিশরের প্রেসিডেন্ট। কোন দেশের প্রেসিডেন্ট? মিশরের প্রেসিডেন্ট। সে 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তি করছে। এই ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশরের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়, যে দেশে তার নাম কি ইসরায়েল। এই ইসরায়েল যেহেতু সন্তুষ্ট হচ্ছে, তার মানে কি নোবেল কমিটিও সন্তুষ্ট। এই জন্য তাকে শান্তিতে নোবেল দিচ্ছে। কাকে দিচ্ছে? আনোয়ার সাদাতকে। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু এই ক্যাম্প ডেভিড চুক্তি করার কারণে আনোয়ার সাদাতকে, মানে মিশরকে, ওয়াইস এবং আরব লীগ থেকে একদম বের করে দেয়। কথা বোঝেন নাই? কারণ এই ক্যাম্প ডেভিড চুক্তি করার কারণে মুসলিম রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে যে চুক্তি করার জন্য মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্র আনোয়ার সাদাতকে একঘরে করে দিচ্ছে, সেই চুক্তি করার জন্য নোবেল কমিটি শান্তিতে নোবেল দিচ্ছে কাকে? আমার কথা বোঝেন নাই? তাহলে এই নোবেলের দেওয়ার কি দরকার ছিল? আমার কথা বোঝেন নাই? তার মানে দেখেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে আপনি নোবেল দিচ্ছেন। তো মধ্যপ্রাচ্যে শান্তি একা কে পাইছে? ইসরায়েল। আর মুসলিম রাষ্ট্রগুলো কি হয়েছে? অসন্তুষ্ট হয়েছে। তাহলে সেটা কিভাবে শান্তি প্রতিষ্ঠা করে? আমার কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য দেখেন, নোবেল পুরস্কারগুলো কেন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয় একটু বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। দেখেন, আপনাদের পাশে মালালা ইউসুফজাই পাকিস্তানের, তাকে কেন নোবেল দেওয়া হচ্ছে? তারপরে দেখেন 2010 সালে আমরা দেখতে পেলাম যে একজন প্রেসিডেন্ট যাকে নোবেল দিচ্ছে সে হচ্ছে বারাক ওবামা। বলা হচ্ছে শান্তিতে নোবেল দেওয়া হচ্ছে, যে পুরা বিশ্বে এই সময় শান্তি স্থাপনের ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করছে কে? বারাক ওবামা। কিন্তু ওই সময় আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্র লিবিয়া, ইরাক, আফগানিস্তান যে আক্রমণ করছে, এর পেছনে অন্যতম দায়ী ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর তার প্রেসিডেন্টকে আপনি কি দিচ্ছেন? তাহলে যে পুরা বিশ্বে অশান্তি স্থাপন করলো, আর আপনি তাকে কি দিচ্ছেন? কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে নোবেল গুলা দিচ্ছে, এই নোবেল গুলা আসলে কিভাবে দেওয়া হয়? সত্তার ভিত্তিতে দেওয়া হয়? দেওয়া হয় না। এই জন্য বিষয়গুলো মাথায় রাখতে হবে। দেখেন, একটা কমন সেন্সের কথা বলি আপনাদেরকে। মনে করেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন আওয়ামীপন্থী কোন কবি সাহিত্যিককে কে আপনারা বাংলা একাডেমি পুরস্কার দিবেন? আবার 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা বিএনপি এবং জামাতপন্থী কোন কবি সাহিত্যিককে কেউ কোনো পুরস্কার দিছে? তো আপনারাই আপনাদের গুণী জনদের কি করতেছেন না? কদর করতেছেন না, মূল্যায়ন করতেছেন না। তাহলে এই যে রাষ্ট্রগুলো, এই যে নোবেল কমিটি, তারা কিভাবে নিরপেক্ষভাবে পুরস্কার প্রদান করে? আমার কথা বুঝতে পারছেন কিনা? তার মানে বিষয়টা হচ্ছে, খেয়াল করে দেখেন, সবসময় আমরা দেখতে পাচ্ছি এটা নিরপেক্ষভাবে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে যে পশ্চিমাদের পক্ষে কাজ করতেছে, তাদের কথা শুনতেছে, এদেরকে পাম্পিং করার জন্য নোবেল কমিটি তাদেরকে কি দিচ্ছে? নোবেল দিচ্ছে, পুরস্কার দিচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনারা সরকারের হয়ে কাজ করবেন, দেখবেন সরকার আপনাদেরকে পুরস্কার দিবে। এতদিন যে সকল কবি সাহিত্যিকরা আওয়ামী লীগের হয়ে কাজ করছে, ওদেরকে দেখেন পুরস্কার দিছে। এখন আবার নতুন যে দল আসবে বা যে যারা ক্ষমতায় আসবে, ওরা দেখবেন ওদের পন্থী কবি সাহিত্যিককে কি দিবে? নোবেল দিবে বা পুরস্কার দিবে। কথাগুলো বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে বাস্তবতা। এটা বুঝতে না পারলেই হচ্ছে সমস্যা। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সকল কারণে নোবেল দেওয়া হচ্ছে নারীদের ঘরের বাইরে নিয়ে আসার জন্য। আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা এগুলা বিষয়ে না যাই এখন আর, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, আমরা সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, যতগুলো এখানে বিষয় ছিল। আচ্ছা, অং সান সু চির নোবেল প্রাপ্তির প্রেক্ষাপটটা কি স্যার? খেয়াল করে দেখেন, আমরা জানি মায়ানমারে দীর্ঘদিন ধরে সামরিক জান্তা সরকার ক্ষমতায় ছিল। আর এই সামরিক জান্তা সরকারের সাথে সম্পর্ক ভালো ছিল কার? চীনের। কিন্তু চীনের আধিপত্য ছিল মায়ানমারের, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সে চাচ্ছিল মায়ানমারে আধিপত্য বিস্তার করতে। এই জন্য এই সামরিক জান্তা বিরোধী একটা জোট গঠন করা বা একজন ব্যক্তিকে সামনে নিয়ে আসা, আর সেই কাজটা করছে মূলত অং সান সু চি। এই জন্য অং সান সু চি যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব অং সান সু চিকে কি করছে? প্রমোট করছে। এই জন্য তাকে সামনে নিয়ে আসার জন্য, তাদেরকে ক্ষমতা দেওয়ার জন্যই মূলত অং সান সু চিকে কি দেওয়া হচ্ছে? নোবেল দেওয়া হচ্ছে। কারণ অং সান সু চি কার পক্ষে হয়ে কাজ করবে? পশ্চিমাদের পক্ষে। আর অং সান সু চির বিরুদ্ধে যারা ছিল, তারা কার পক্ষে? চীনের পক্ষে। বুঝতে পারছেন কিনা? প্রতিটা জায়গায় প্রেক্ষাপট আছে, অনেক প্রেক্ষাপট আছে, অন্য কোনোদিন আবার আলোচনা করা হবে, ঠিক আছে? তো খেয়াল করে দেখেন তো, আজকের লেকচারের উপরে আমরা যুদ্ধ নিয়ে আলোচনা করলাম, মুদ্রা নিয়ে, রাজধানী নিয়ে, পুরস্কার নিয়ে। এই সকল বিষয়ে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো কনফিউশন আছে কিনা? এখন আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেব। কারো কোনো কোশ্চেন বা কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আপনাদের কারো কোনো কোশ্চেন বা কনফিউশন অফলাইনে? আচ্ছা, পুরস্কারকে কি আপনার টাকা দিয়ে বিবেচনা করলে হবে? কথা বোঝেন নাই?
পুরস্কার তো পুরস্কারই, পুরস্কার কি টাকা দিয়ে বিবেচনা করা যাবে? আমার কথা বোঝেন নাই? পুরস্কারকে কখনো টাকা দিয়ে মূল্যায়ন করা ঠিক না। এটা পুরস্কার, পুরস্কার, বুঝতে পারছেন কিনা এটা? আচ্ছা, এরপরে পিডিএফ পাইনি। পিডিএফ আপনাদের অফিস দিবে, অফিসের যে হচ্ছে হটলাইন, সেখানে যোগাযোগ করবেন যে স্যার আজকে আমাদের এই ক্লাসের টপিক এটা ছিল, এটার হচ্ছে পিডিএফ দেন। সব জায়গায় অলিভ অয়েল চলে, এটা স্বাভাবিক। আপনাকে যদি আমি অপমান করি আপনার খারাপ লাগবে না? আর সবার সামনে আপনার যদি প্রশংসা করি, আরে স্যার তো খুব ভালো, স্যার আমার প্রশংসা করছে, বুঝতে পারছেন না? পৃথিবীটাই, পুরো পৃথিবী তেলের উপরে চলতেছে, তো এখানে আপনি তেল বাদ দিয়ে অন্য কিছু দিলে হবে? হবে না, বুঝতে পারছেন কিনা? আচ্ছা স্যার এই ক্লাস নিবন্ধন, তারপরে হচ্ছে প্রাইমারি 11তম থেকে 20তম গ্রেড সবার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, রাজধানী নির্বাচন করব কিভাবে, নির্বাচন করে কিভাবে? রাজধানী নির্বাচনের ক্ষেত্রে দেখে একটা রাষ্ট্র, না আমি শেষ ক্লাসের তো খেয়াল করে দেখেন, রাজধানী নির্বাচনের ক্ষেত্রে দেখে যে জায়গার সাথে বিভিন্ন অঞ্চলের যোগাযোগ করাটা অনেক বেশি কি হবে, সহজ হবে, এবং যেটা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো এলাকা, যেখানে রাজধানী স্থাপন করলে এইখানের অর্থনৈতিক গুরুত্ব কি হয়ে যাবে, বেড়ে যাবে, বুঝতে পারছেন কিনা? এই যে অর্থনৈতিক যে বিষয়, আর দুই হচ্ছে কানেক্টিভিটি, এই বিষয়গুলো বিবেচনা করে কি করা হয়, রাজধানী করা হয়, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে ইউএসএ সবচাইতে খারাপ দেশ ভাই, পৃথিবীতে ভালো দেশ বলতে কেউ নাই। স্বার্থের জন্য সবাই কাজ করে, আপনারাও, আমরা ব্যক্তি স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। তা আমরা ব্যক্তি যদি স্বার্থ ছাড়া কাজ না করি, তাহলে রাষ্ট্র স্বার্থ ছাড়া কাজ করবে? কথা বোঝেন নাই? রাষ্ট্র তার স্বার্থের জন্য কাজ করবে, এ কারণে তো জনগণ রাষ্ট্রকে ভালোবাসবে। আমার কথা বোঝেন নাই? এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু আমরা বাংলাদেশ, আমরা রাষ্ট্রের স্বার্থের জন্য কাজ করি না। আমাদের দেশের জনগণ দেখেন দলের স্বার্থের জন্য কাজ করে। রাষ্ট্র যেখানে যাই যাক, কোনো সমস্যা নাই, কিন্তু আমার দল বেঁচে থাকলে হলো, দল ক্ষমতায় থাকলে হলো। এই জন্য আমাদের দেশের অবস্থা হচ্ছে রাষ্ট্রের স্বার্থের জন্য আমাদের কাজ করতে হবে, বুঝতে পারছেন কিনা? সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, 2024 সালে কে কে নোবেল পুরস্কার, এই যে আপনাদের চার্ট দিয়ে দিছি, এই চার্টে তো দেখে নেবেন। আমি বললাম যে 3টা সেক্টর পড়বেন, অর্থনীতি, সাহিত্য, আর হচ্ছে কোনটা, শান্তি। আচ্ছা, তার ব্যাংকে ডলার কিভাবে চেঞ্জ করে, ব্যাংকে গেলেই বলে দিবে কিভাবে ডলার চেঞ্জ করে, ওরা হচ্ছে বলে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য কোনো ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জি, সেটা কোচিং যান।